আমরা আজকে যে অধ্যায়টা শুরু করতেছি এটা হলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, আর এই অধ্যায়টার নাম হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। ওকে, তো এখানে আমরা যারা আছি তারা এতদিন পর্যন্ত যতগুলো চ্যাপ্টার করেছি সবগুলো চ্যাপ্টার ছিল ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে। ওকে, প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা কাজই ছিল কাকে নিয়ে? ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে। বাট আমরা আজকে একটা ডিফারেন্ট টেস্টে যাচ্ছি। ওকে, এটা ব্যবসা প্রতিষ্ঠান না, বেসিক্যালি এটা হলো কি অব্যবসায়ী প্রতিষ্ঠান। আচ্ছা, তো তোমরা এখানে যারা আছো অব্যবসায়ী প্রতিষ্ঠান কথাটা শুনেই হয়তো ভাবা শুরু করে দিছো, ও আচ্ছা অব্যবসায়ী মানে সেবামূলক প্রতিষ্ঠান। ভাই, সেবামূলক প্রতিষ্ঠানও কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠান। সাপোজ আমি যদি তোমাকে একটা ক্লিনিকের কথা বলি, একটা ক্লিনিক ওরা কি তোমার কাছে পণ্য বেচে নাকি তোমাকে সেবা দিয়ে তোমার থেকে টাকা নেয়? তাহলে ক্লিনিক একটা সেবামূলক প্রতিষ্ঠান, বাট ওরা কিন্তু অব্যবসায়ী না, ওরা কি ব্যবসায়ী। বা একটা ল ফার্মের কথা যদি চিন্তা করি, ওরা কি তোমাকে তোমার কাছে পণ্য বিক্রি করবে? নো, ওরা তোমাকে সেবা দিয়ে তোমার থেকে টাকা নিবে। তার মানে ল ফার্মটাও কি যদিও সেবামূলক, বাট এরাও কি ব্যবসায়ী প্রতিষ্ঠান। একটা কোচিং সেন্টার তোমাকে সেবা দিবে, দিয়ে তোমার থেকে টাকা নিবে, তার মানে ওরাও কি যদিও সেবামূলক বাট ব্যবসায়ী প্রতিষ্ঠান। তার মানে সেবামূলক প্রতিষ্ঠানকে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলবো, বিষয়টা এমন না। ব্যবসায়ী প্রতিষ্ঠান হলো যারা পণ্য বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে কি করবে? তোমার কাছ থেকে অর্থ উপার্জন করবে বা মুনাফা অর্জন করবে তারা। আর অব্যবসায়ী প্রতিষ্ঠান কারা? অব্যবসায়ী প্রতিষ্ঠান হলো যারা তোমাকে শুধু সেবাটাই দিবে, বিনিময়ে তোমার কাছ থেকে তাদের কোনো এক্সপেকটেশন নাই। তুমি কিছু তাদেরকে দিলে দিলা, না দিলে না দিলা, হ্যাঁ, যা কিছু এটা তোমার উপর ডিপেন্ডেন্ট। বাট তোমাকে তারা সেবাটা দিচ্ছে জনসেবা হিসেবে, এখানে তাদের কোনো ফাইন্যান্সিয়াল কোনো উদ্দেশ্যই নেই। ওকে, যেমন ধরো আমি যদি বলি একটা মসজিদের কথা, তো মোটামুটি ঢাকা শহরের প্রায় বেশিরভাগ মসজিদগুলোই দেখো একদম ঝকঝকে তকতকে টাইলস করা, তাই না? এসি লাগানো, কি সুরেলা কণ্ঠের সাউন্ড সিস্টেম ইউজ করতেছে, তাই না বলো? এই সব কিছুর জন্য আবার তোমাকে একদম ঝকঝকে তকতকে ওয়াশরুমের ফ্যাসিলিটিস দিচ্ছে, অজু করার জন্য অজুখানা দিচ্ছে। তাহলে তুমি এই যে ওয়াশরুম যদি মানে পাবলিক ওয়াশরুম যেগুলো আছে, পাবলিক টয়লেট ব্যবহার করো, তোমাকে 10 টাকা 20 টাকা দিতে হবে, রাইট? কিন্তু মসজিদের ওয়াশরুম ব্যবহার করার জন্য তোমাকে কি টাকা দিতে হয়? অজু করার জন্য টাকা দিতে হয় না? এই যে এসি রুমে নামাজ পড়তেছো টাকা দিতে হয়? নো। এত সুরেলা কণ্ঠের এত হাই কোয়ালিফাইড ইমাম বা খতিব নামাজ পড়াচ্ছে, বিনিময়ে কি টিকিট কাটতে হয়? টাকা দিতে হয়? নো। তাহলে এই যে মসজিদ, একটা মসজিদ তোমাকে যে এত ফ্যাসিলিটিস দিচ্ছে, বিনিময়ে কি তোমার থেকে তারা টাকা নিচ্ছে? উত্তর হলো না, কোনো টাকা নিচ্ছে না। বা কোনো টাকা নেওয়ার নিয়েতে কি তোমাকে এই ফ্যাসিলিটিস গুলো দিচ্ছে? উত্তর হলো না। তুমি যা কিছু পাচ্ছ সবকিছু ফ্রিতেই পাচ্ছ। যারা এই মসজিদটা চালাচ্ছে তারা সমাজ সেবা করার জন্যই কি চালাচ্ছে, বা ধর্মের সেবা বা ইসলামের সেবা করার জন্যই তারা এই কাজটা করতেছে। এখানে তাদের কোনো রকম ফিনান্সিয়াল বেনিফিট বা এক্সপেকটেশন নাই। তার মানে আমরা বলতে পারি যে মসজিদ হলো একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান। তেমনি মন্দিরও সেম। ওকে, এরপরে ধরো প্যাগোডা, গির্জা, এগুলোও সেম অব্যবসায়ী প্রতিষ্ঠান। ওকে, এরপর কি হইতে পারে? ধরো একটা ক্রিকেট ক্লাব, তোমাদের এলাকার তোমরা কিছু ইয়াং পোলাপাইন মিলে একটা ক্রিকেট ক্লাব করছো বা একটা ফুটবল ক্লাব করছো। তো এই ক্লাবটা যে তোমরা চালাও, তোমাদের টাকা পয়সা লাগে নাকি লাগে না? লাগে। তো এগুলো চালানো কি তোমাদের মানে মূল উদ্দেশ্য কি? প্রফিট আর্ন করা? উত্তর হলো না। এটা একটা সামাজিক প্রতিষ্ঠান। বা একটা যুব সংঘের কথা চিন্তা করতে পারো, বা একটা কালচারাল একটা অর্গানাইজেশনের কথা চিন্তা করতে পারো। তো এরা ব্যবসা করার উদ্দেশ্যে, টাকা অর্জনের উদ্দেশ্যে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে? উত্তর হলো না। তারা কর্মকাণ্ডটা পরিচালনা করে কি সামাজিক উদ্দেশ্যে বা জনসেবার উদ্দেশ্যে। দ্যাটস ওয়াই এদেরকে আমরা কি বলতে পারি? অব্যবসায়ী প্রতিষ্ঠান। তাহলে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো জনসেবার উদ্দেশ্যে বা সামাজিক উদ্দেশ্যে বা ব্যক্তিগত দায়বদ্ধতার কারণে কি করে প্রতিষ্ঠান পরিচালনা করে, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কি বলতে পারি? অব্যবসায়ী প্রতিষ্ঠান। এখন যদিও এরা অব্যবসায়ী প্রতিষ্ঠান, বাট এদের এই প্রতিষ্ঠানটা চালানোর জন্য টাকা পয়সার প্রয়োজন হয় নাকি হয় না বলো? একটা মসজিদের টাকা পয়সার দরকার আছে না নাই?
আছে না বলো, ইমামের বেতন, খতিবের বেতন, মুয়াজ্জিনের বেতন, খাদেমের বেতন, এসির বিল বা কারেন্ট বিল বা এই যে আদার্স আরো কত রকমের খরচ আছে। তো এই সমস্ত খরচগুলো করার জন্য তাদের টাকা লাগে নাকি লাগে না? এই টাকা তারা সংগ্রহ করে নাকি করে না? অর্থাৎ দান খয়রাতের মাধ্যমে, চাঁদার মাধ্যমে বা অনুদানের মাধ্যমে, তাই না? বিভিন্নভাবে তারা কি করে, এই টাকাগুলো সংগ্রহ করে। আবার বিভিন্ন খাতে তারা এই টাকাগুলো কি করে, ব্যয় করে। এবং এদের এই প্রাপ্তি, প্রদান, আয়, ব্যয় এগুলোর তারা কিন্তু যথাযথভাবে হিসাব রাখে। এবং দেখবা প্রতিটা মসজিদে জুম্মার দিন এই হিসাবগুলো টানায় দেয়া হয়, তাই না? যে এই সপ্তাহের আয় এত, ব্যয় এত, হাতে আছে এত, এরকম বলে দেয় না? অনেকে বলে দেয়, অনেকে সাইনবোর্ডের মধ্যে লিখে রাখে, তাই না? তার মানে অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য এখানে কিন্তু কোনো পণ্য বিক্রয় বাবদ বা সেবা প্রদান বাবদ আয় নেই। ওকে, তো বেসিক্যালি যারা সদস্য আছে, সদস্যদের কাছ থেকে চাঁদা প্রাপ্তি, অনুদান প্রাপ্তি, তাই না? আবার এইগুলোকে বিভিন্ন খাতে কি করা হয়, ব্যয় করা হয়। এবং এই সব কিছুর কি করা হয়, হিসাবও রাখা হয়। তো এই হিসাবটাকে আমরা কি বলবো স্যার? অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। তাহলে যদিও একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না, তথাপি এই অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য প্রচুর টাকার প্রয়োজন হয়। বিভিন্নভাবে এই টাকাগুলো সংগ্রহ করা হয়, বিভিন্ন খাতে টাকাগুলো ব্যয় করা হয়। সো একটা নির্দিষ্ট হিসাবকাল পর অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় কত, ব্যয় কত, প্রাপ্তি কত, প্রদান কত, সম্পদ কত, দায় কত, মূলধন কত, এই বিষয়গুলো জনসম্মুখে বা সদস্যদের নিকট কি করতে হয়, উপস্থাপন করতে হয়। যার উদ্দেশ্যে আমরা কি করে থাকি, অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব করে থাকি। ওকে, তো এতদিন পর্যন্ত আমরা জাস্ট ব্যবসা প্রতিষ্ঠানেরই হিসাব করেছিলাম। আজকে আমরা কি করব স্যার, অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব কিভাবে করতে হয় সেটাও আমরা শিখব। তো দেখো, এই অধ্যায়ে বা অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, এই অধ্যায়ে আমাদের করণীয়গুলো কি? তো আমাদের মেজর করণীয় হলো যে আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণটা নির্ণয় করব। ওকে, কোনো একটা হিসাবকালের শুরুতে অব্যবসায়ী প্রতিষ্ঠানের কি পরিমাণ মূলধন আছে, আমরা সেটাকে কি বলি, প্রারম্ভিক মূলধন। আর খুব সহজভাবে প্রারম্ভিক মূলধন বের করা যায়। অ্যাজ ইউজুয়াল আমরা প্রারম্ভিক মোট সম্পদ থেকে মাইনাস করব কাকে, প্রারম্ভিক মোট দায়কে। তাহলে আমরা কি পেয়ে যাবো বলতো, প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। ওকে, অ্যান্ড দেন আমরা কি করব, প্রতিষ্ঠানের প্রাপ্তি প্রদান হিসাব প্রস্তুত করব। ওকে, প্রাপ্তি প্রদান হিসাব মানে হলো নগদান বই। ওই আমরা নগদান বই, এখানে যারা আছে আমরা সবাই নগদান বই করেছি না বলো? তো নগদান বইয়ের ডেবিট দিকটাকে আমরা কি বলি, প্রাপ্তি। ক্রেডিট দিকটাকে আমরা কি বলি, প্রদান। যে কোনো কারণে হোক যদি আমরা টাকা পাই, কোথায় যাবে, প্রাপ্তির দিকে। যে কোনো কারণে টাকা চলে গেলে কোথায় যাবে, প্রদানের দিকে যাবে। ওকে, আমরা আয় করে পাই, আমরা ধার করে পাই, ঋণ নিয়ে পাই, আমরা অনুদান পাই, চাঁদা পাই, অথবা আমরা আমাদের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে পাই, যেভাবেই পাই না কেন টাকা পেলে কি হবে, প্রাপ্তি। আর যে কোনো কারণে, ব্যয়ের কারণে হোক, সম্পদ কেনার কারণে হোক, আধুনিকায়নের হোক, ঋণ পরিশোধ বাবদ হোক, বৃত্তি প্রদান বাবদ হোক, যে কোনো কারণে টাকা চলে গেলে সেটা কি হবে, প্রদান। তো আমরা যদি একটা অব্যবসায়ী প্রতিষ্ঠানের সমস্ত প্রাপ্তিগুলোকে একদিকে, সমস্ত প্রদানগুলোকে আরেক দিকে উপস্থাপন করি, এই বিবরণীটার নাম হয়ে যাবে কি স্যার, প্রাপ্তি ও প্রদান হিসাব। বুঝতে পেরেছো? এরপর আমরা কি করবো বলতো, আয় বিবরণী। কি করব স্যার, আয় বিবরণী, অথবা আমরা আয় ব্যয় বিবরণীও বলতে পারি। আয় বিবরণী বা আয় ব্যয় বিবরণী। ওকে, তো আয় ব্যয় বিবরণী মানে কি, অব্যবসায়ী প্রতিষ্ঠানের যত আয় আছে সমস্ত আয়গুলো থেকে আমরা যত ব্যয় আছে সমস্ত ব্যয়গুলোকে কি করব, বাদ দিব। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের যত রকমের আয় আছে সবগুলো আয়কে আমরা উপস্থাপন করব, এবং যতগুলো ব্যয় আছে সবগুলো ব্যয়কেও আমরা কি করব, উপস্থাপন করব। দেন মোট আয় থেকে মোট ব্যয়কে কি করব, বাদ দিব। তো বাদ দিলে আমরা মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে কি পাই বলতো, মুনাফা অথবা ক্ষতি, রাইট? এখন দেখো তো, এই যে মুনাফা, ক্ষতি, এই কথাগুলা কার সাথে জড়িত, ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত, রাইট? একটা মুদি দোকানদার, সে তার আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাবে, মুনাফা অথবা ক্ষতি। অথবা ধরো একটা ল ফার্ম, তার আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাবে, মুনাফা বা ক্ষতি। বা একটা ক্লিনিক, আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাবে, মুনাফা বা ক্ষতি। কিন্তু একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান তার আয় থেকে ব্যয় যদি বাদ দেয়, তাহলে যেটা পাবে সেটাকে মুনাফা বলা যাবে না।
অথবা ক্ষতি বলাও যাবে না, কারণ মুনাফা ক্ষতি এই জিনিসগুলো ব্যবসার সাথে জড়িত। বাট আমরা কিন্তু কথা বলতেছি কাকে নিয়ে? অব্যবসায়ী। তাহলে একটা মসজিদের যত আয় আছে সেখান থেকে যত ব্যয় আছে যদি বাদ দেয়, তাহলে কি মসজিদ মুনাফা পাবে? মসজিদ কি কোনো ব্যবসা প্রতিষ্ঠান? হয়তো এখন অনেক হুজুরা মানে মানে অনেক নেতারা আর কি ব্লেম করে যে হুজুররা ব্যবসায়ী হয়ে গেছে, মসজিদ মাদ্রাসা ব্যবসায়ের উদ্দেশ্যে চালায়। এটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, এগুলা নিয়ে আমরা কথা বলতেছি না। বাট ধর্মীয় সেন্সে আমরা কি বলতে পারি যে মসজিদ কোনো ব্যবসা প্রতিষ্ঠান না। সো মসজিদের মোট আয় থেকে আমরা যদি মোট ব্যয় বাদ দিই, তাহলে আমরা কি পাবো জানো? আমরা হয় ব্যয়াতিরিক্ত আয় পাবো অথবা আয়াতিরিক্ত ব্যয় পাবো। যদি আমার আয়টা বেশি হয় ব্যয়টা কম হয়, ধরো আমার আয় 100 টাকা আর মোট ব্যয় 80 টাকা, তাহলে ব্যয়ের চেয়ে আমার আয়টা কি বেশি। এই ব্যয়ের চেয়ে আয় বেশি হলে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমরা কি বলি? মুনাফা। কিন্তু অব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমরা কি বলবো? ব্যয়াতিরিক্ত আয়। আবার ধরো আমার আয় 100 টাকা, ব্যয় হলো 150 টাকা, তাহলে আমি আয় থেকে ব্যয় বাদ দিলে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কি পাচ্ছি? ক্ষতি। কিন্তু অব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমরা এটা কি বলবো? আয়াতিরিক্ত ব্যয়। আয়ের চেয়ে অতিরিক্ত ব্যয় কত? 50 টাকা। ওকে, বুঝতে পেরেছো স্যার? গুড। তাহলে এটা একটা ডিফারেন্স, হ্যাঁ, যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব যখন আমরা করি তখন কিন্তু আমরা মুনাফা বা ক্ষতি কথাটাকে ব্যবহার করি না। আমরা মুনাফার পরিবর্তে কি লিখি? ব্যয়াতিরিক্ত আয়। আর ক্ষতির জায়গায় কি লিখি? আয়াতিরিক্ত ব্যয়। ওকে স্যার? আচ্ছা, এখন দেখো আমরা এখানে যারা আছি, আমরা আয় বিবরণী সবাই করেছি না আর্থিক অবস্থার বিবরণীতে? আচ্ছা, এই যে আমরা আর্থিক বিবরণী যে করি, আর্থিক বিবরণী অধ্যায়টা, এই আর্থিক বিবরণী অধ্যায় ফার্স্ট পেপারেও আছে, আর্থিক বিবরণী অধ্যায়টা সেকেন্ড পেপারেও আছে। তো আর্থিক বিবরণী এই অধ্যায়টা আর এগুলা নিয়ে আমরা কথা বলতেছি না। বাট ধর্মীয় সেন্সে আমরা কি বলতে পারি যে মসজিদ কোনো ব্যবসা প্রতিষ্ঠান না। সো মসজিদের মোট আয় থেকে আমরা যদি মোট ব্যয় বাদ দিই, তাহলে আমরা কি পাবো জানো? আমরা হয় ব্যয়াতিরিক্ত আয় পাবো অথবা আয়াতিরিক্ত ব্যয় পাবো। যদি আমার আয়টা বেশি হয় ব্যয়টা কম হয়, ধরো আমার আয় 100 টাকা আর মোট ব্যয় 80 টাকা, তাহলে ব্যয়ের চেয়ে আমার আয়টা কি বেশি। এই ব্যয়ের চেয়ে আয় বেশি হলে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমরা কি বলি? মুনাফা। কিন্তু অব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমরা কি বলবো? ব্যয়াতিরিক্ত আয়। আবার ধরো আমার আয় 100 টাকা, ব্যয় হলো 150 টাকা, তাহলে আমি আয় থেকে ব্যয় বাদ দিলে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কি পাচ্ছি? ক্ষতি। কিন্তু অব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমরা এটা কি বলবো? আয়াতিরিক্ত ব্যয়। আয়ের চেয়ে অতিরিক্ত ব্যয় কত? 50 টাকা। ওকে, বুঝতে পেরেছো স্যার? গুড। তাহলে এটা একটা ডিফারেন্স, হ্যাঁ, যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব যখন আমরা করি তখন কিন্তু আমরা মুনাফা বা ক্ষতি কথাটাকে ব্যবহার করি না। আমরা মুনাফার পরিবর্তে কি লিখি? ব্যয়াতিরিক্ত আয়। আর ক্ষতির জায়গায় কি লিখি? আয়াতিরিক্ত ব্যয়। ওকে স্যার? আচ্ছা, এখন দেখো আমরা এখানে যারা আছি, আমরা আয় বিবরণী সবাই করেছি না আর্থিক অবস্থার বিবরণীতে? আচ্ছা, এই যে আমরা আর্থিক বিবরণী যে করি, আর্থিক বিবরণী অধ্যায়টা, এই আর্থিক বিবরণী অধ্যায় ফার্স্ট পেপারেও আছে, আর্থিক বিবরণী অধ্যায়টা সেকেন্ড পেপারেও আছে। তো আর্থিক বিবরণী এই অধ্যায়টা আর অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব এই অধ্যায়টা একদম সেম, 100% সেম, একদম আপন যমজ ভাইয়ের মতো। ওকে, সবই সেম, একটু তো পার্থক্য আছে। যদি তোমার প্রতিষ্ঠানটা হয় ব্যবসা প্রতিষ্ঠান, এই ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব, ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী, এগুলোকে আমরা এক কথায় কি বলি? আর্থিক বিবরণী। কি বলি? তো আমরা যে ফার্স্ট পেপারে আর্থিক বিবরণী করেছি, সেকেন্ড পেপারে আর্থিক বিবরণী করেছি, ওই আর্থিক বিবরণীগুলো হচ্ছে কার জন্য বলো তো? ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। সেম আর্থিক বিবরণীটাই আমি আবার এখানে করব, বাট এটা হলো কার জন্য? অব্যবসা প্রতিষ্ঠানের জন্য। তাহলে অব্যবসা প্রতিষ্ঠানের হিসাবটাও বেসিক্যালি কাইন্ড অফ আর্থিক বিবরণী। তো আর্থিক বিবরণীর মধ্যে আমরা কি কি বিবরণী করেছি বলো তো? আর্থিক বিবরণীর মধ্যে আমরা আয় বিবরণী করেছি না? এখানেও দেখো আমরা আয় বিবরণী করতেছি। আর্থিক বিবরণীর মধ্যে আমরা আর্থিক অবস্থার বিবরণী করেছি না? এই যে দেখো এখানেও আমরা কি করেছি? আর্থিক অবস্থার বিবরণী করতেছি। আর্থিক বিবরণীর মধ্যে আমরা নগদ প্রবাহ বিবরণী করেছি না? এইখানে দেখো নগদ প্রবাহ বিবরণীর পরিবর্তে আমরা কি করতেছি? প্রাপ্তি প্রদান হিসাব করতেছি। ওকে, এখন তোমরাই বলো যে আয় বিবরণী আমরা যখন করেছিলাম, আয় বিবরণী কয় ভাবে করেছিলাম? একটা হলো এক ধাপ আয় বিবরণী, অর্থাৎ সবগুলো আয় একসাথে, যোগফলকে কি বলবো? মোট আয়।
সবগুলো ব্যয় একসাথে, যোগফলকে কি বলবো, মোট ব্যয়। মোট আয় থেকে মোট ব্যয় মাইনাস করে মুনাফা বা ক্ষতি। এই ফরম্যাটটাকে আমরা কি বলি, এক ধাপ আয় বিবরণী। আর একটা হলো বিশদ আয় বিবরণী, না, বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যাবে কি মোট মুনাফা, বাদ পরিচালন ব্যয় পাওয়া যাবে কি পরিচালন মুনাফা, যোগ অন্যান্য আয় বাদ অন্যান্য ব্যয় পাওয়া যাবে কি নিট মুনাফা। এই যে ফরম্যাটটা আয় বিবরণী, এটাকে বলা হয় কি বিশদ আয় বিবরণী। তো বিশদ আয় বিবরণীটা হলো ক্রয় বিক্রয়মূলক ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, তাই না বলো? তাহলে আমরা জানি যে আয় বিবরণী কয়ভাবে করা যায়, দুইভাবে, এক ধাপ আর কি বিশদ। ওকে, তো ওই যে আমরা এক ধাপ আয় বিবরণীটা করেছিলাম, ওই এক ধাপ আয় বিবরণীটাই অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় বিবরণী। অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় বিবরণী বা আয় ব্যয় বিবরণী আমরা যখন করব, আমরা এই আয় বিবরণীটা বা আয় ব্যয় বিবরণীটা কোন পদ্ধতিতে করব স্যার? এক ধাপ আয় বিবরণীর পদ্ধতিতে করব। ওকে, অর্থাৎ আমরা সবগুলো আয়কে একসাথে লিখবো, মোট আয় পেয়ে যাব, সেখান থেকে আমরা সবগুলো ব্যয়কে বাদ দিয়ে দিব বা মোট ব্যয়কে বাদ দিয়ে দিব। বুঝতে পারছি? অনেক ইজি না বিষয়টা? ওকে, এরপরে আসো আর্থিক অবস্থার বিবরণী। দেখো, আর্থিক অবস্থার বিবরণীর আরেকটা নাম কি উদ্বৃত্ত পত্র। আমি জানি না এই ফন্টটা কেন ভেঙে গেছে। আর্থিক অবস্থার বিবরণীর আরেকটা নাম কি স্যার? উদ্বৃত্ত পত্র। এটাকে আমরা ইংলিশে কি বলি? ব্যালেন্স শিট। ওকে, আর্থিক অবস্থার বিবরণীকে আমরা বলি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। কি বলি স্যার? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনকে, যেমন ধরো যে মেয়ে দেখতে অনেক সুন্দর, তাকে এক কথায় আমরা কি বলি? সুন্দরী। আচ্ছা, এরকম বলি না? তো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটাকে এক কথায় বলা হয় ব্যালেন্স শিট। কি বলে? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যেই কথা, ব্যালেন্স শিটটা কি? যে মেয়ে দেখতে অনেক সুন্দর, যে কথা, সুন্দরী মেয়ে, একই কথা, তাই না বলো? বিষয়টা কিন্তু এইরকমই। ওকে, তো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনও বলতে পারি, অথবা এটাকে আমরা কি বলতে পারি? ব্যালেন্স শিট। তো বাংলায় আমরা আর্থিক অবস্থার বিবরণী বলতে পারি, অথবা আমরা কি বলতে পারি? উদ্ধৃত পত্র। মানে দুইটা কথা কি সেম, এখানে কোনো ডিফারেন্স নেই। যে যেমনি বলে খুশি হয় বা যে যেমনি বলে শান্তি পায়, তোমাদের শান্তি তোমাদের উপর। তোমরা কি আর্থিক অবস্থার বিবরণী বলবা? বলতে পারো। উদ্ধৃত পত্র বলবা? তাও বলতে পারো। ওকে, তার মানে দুইটা জিনিস একই। আমরা কি বুঝতে পারলাম স্যার? আচ্ছা, এখন আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো এগুলো তো হচ্ছে করণীয়, রাইট? তো আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করবো। অ্যাজ ইউজুয়াল যে নিয়মটা আমরা জানি, প্রারম্ভিক মূলধন কিভাবে বের করা হয়? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। রেজাল্টটাকে আমরা কি বলি? প্রারম্ভিক মূলধন। তো আমরা যে ফরম্যাটটা জানি, যে নিয়মটা জানি, এখানেও আমরা প্রারম্ভিক মূলধন সেম নিয়মেই বের করব। ওকে, আচ্ছা, এরপরেরটা কি স্যার? প্রাপ্তি ও প্রদান হিসাব। আচ্ছা, তোমাদের কি মনে আছে তোমরা যখন আর্থিক বিবরণী করেছ, আর্থিক বিবরণীর প্রশ্নে কয়টা পার্ট ছিল? একটা রেয়ামিল দেয়া ছিল আর কিছু সমন্বয় দেয়া ছিল, রাইট? তো এই রেয়ামিল আর সমন্বয় এইগুলোর কম্বিনেশনে তুমি কি করছো? আয় বিবরণী করছো, আর্থিক অবস্থা বিবরণী করছো, মালিকানা সত্ত্ব বিবরণী করছো, তাই না বলো? আচ্ছা, তো আমরা যখন অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব করব, এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবের মধ্যে যে মানে কোয়েশ্চেন, মানে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, এই অধ্যায়ের যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের মধ্যেও কয়টা পার্ট দেয়া থাকবে? যেহেতু এটাও একটা কাইন্ড অফ আর্থিক বিবরণী, সো এখানেও প্রশ্নের মধ্যে কয়টা পার্ট দেয়া থাকবে? দুইটা। তবে একটা ডিফারেন্স আছে, যেমন আর্থিক বিবরণীর অধ্যায়ের প্রশ্নে দুইটা কি ছিল? রেয়ামিল আর সমন্বয়। আর এই অধ্যায়ের দুইটা পার্ট হলো প্রাপ্তি প্রদান হিসাব আর সমন্বয়। কি স্যার? প্রাপ্তি প্রদান হিসাব আর সমন্বয়। ওকে, তো আর্থিক বিবরণীর অধ্যায়টা আর এই অধ্যায়টা কি সেম না? দুইটা অধ্যায় কি সেম? তো ডিফারেন্সটা কোথায়? আর্থিক বিবরণী অধ্যায়ে রেয়ামিল থাকবে আর কিছু সমন্বয় থাকবে, আর এই অধ্যায়ের মধ্যে রেয়ামিল না দিয়ে কি দিয়ে দিবে? প্রাপ্তি প্রদান হিসাব আর কিছু সমন্বয়। সো প্রাপ্তি প্রদান হিসাব আমাদের করার দরকার নেই, এটা কোয়েশ্চেনের মধ্যেই দেয়া থাকবে। ওকে স্যার? আচ্ছা, তাহলে কোয়েশ্চেনের মধ্যে আমাদের কি দেয়া থাকবে এই অধ্যায়ের? প্রাপ্তি প্রদান হিসাব আর কি দেয়া থাকবে? কিছু সমন্বয়। যেমন আমি তোমাদেরকে যদি দেখাই, এই যে একটা কোয়েশ্চেন দেখছো এখানে, এটা সম্মিলিত বোর্ডে এসে 2018 সালে। এই যে কোয়েশ্চেনের মধ্যে কি দেয়া আছে বলো তো? প্রাপ্তি প্রদান হিসাব দেয়া আছে, আর নিচে কি দেয়া আছে? কিছু সমন্বয় দেয়া আছে। আর আর্থিক বিবরণী যখন করেছিলা তখন কি প্রাপ্তি প্রদান ছিল না? কি ছিল? রেয়ামিল আর কি সমন্বয়। ওকে, এখানে একটা ডিফারেন্স। আচ্ছা, তার মানে আমাদের
প্রাপ্তি প্রদান হিসাব বেসিক্যালি প্রস্তুত করার দরকার নেই, তারপরে যদি দুষ্টামি করে দিয়ে দেয় করবা, পেলে কোন দিক? প্রাপ্তির দিক, আর টাকা গেলে প্রদানের দিক। যত কারণে টাকা আসছে সব প্রাপ্তির দিকে, যত কারণে টাকা গেছে সব প্রদানের দিকে বসাই দিবা। ওকে, এরপরে আমরা কি করব স্যার? আয় বিবরণী করব। ওকে, তো আমরা আয় বিবরণী তো করতেই পারি না বলো? আচ্ছা, আয় বিবরণী করা যাবে নাকি যাবে না? সবগুলো আয়কে আমরা একসাথে বসালে কি পাবো? মোট আয়। সবগুলো ব্যয়কে বসালে কি পাবো? মোট ব্যয়। মোট আয় থেকে মোট ব্যয়কে আমরা কি করব? বাদ দিয়ে দিব। তাহলে আমরা কি পাবো? আয়াতিরিক্ত ব্যয় পাবো অথবা ব্যয়াতিরিক্ত আয় পাবো। মুনাফা বা ক্ষতি ভুলেও আমরা লিখবো না, লিখলে কিন্তু কাটা। ওকে, এন্ড দেন আমরা কি করব স্যার? আর্থিক অবস্থার বিবরণী করব। তো আর্থিক অবস্থার বিবরণী আমরা যে ফরম্যাটটা জানি আমরা ওই ফরম্যাটই করব। ওকে, সম্পদ, তারপরে কি দায়, তারপরে কি মালিকানা সত্ত্ব, এখানে লিখবো না, আমরা মূলধন লিখবো। ওকে ওকে স্যার, আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা, এই অধ্যায়ের ম্যাথগুলো যদি তুমি করতে চাও, তো ম্যাথগুলো শুরু করার আগে কিছু বিষয় সম্পর্কে তোমার ধারণা থাকাটা জরুরি। ওকে, এবং এই ধারণাগুলো হলো একদম মানে বেসিক অ্যাকাউন্টিং এর ধারণা। এগুলো তোমরা খুব ভালো করেই জানো, পারো, বাট আমি জাস্ট একটু তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। হ্যাঁ, দেখো এখানে আমি দুইটা নোট লিখছি। এক নাম্বার হলো গত বছরের আয় চলতি বছর আদায় হলে। স্যার একটা জিনিস খেয়াল করো, গত বছরের কোনো আয় যদি আমরা এই বছরে আদায় করি বা গত বছরের কোনো আয় যদি আমরা এই বছর পাই, তাহলে কি হবে? আচ্ছা, গত বছরের আয়টা আমি কেন এই বছর পাবো বলো তো? রিজনটা কি? কারণ গত বছর আমি পাই নাই, তাই না? আচ্ছা ধরো এটা হলো 25 সাল, তো 24 সালের কোনো আয় আমি 25 সালে পেলাম। এই যে 24 সালের আয় আমি 25 সালে পেলাম, রিজনটা কি? কেন আমি 24 সালের আয় 25 সালে পেলাম? কারণ আয়টা যদিও 24 সালের, বাট 24 সালে এটা আদায় করা যায় নাই, তার মানে 24 সালে এটা কি ছিল? বকেয়া ছিল। দ্যাটস ওয়াই এটাকে আমি কবে পেয়েছি? 25 সালে পেয়েছি, তাই না? আচ্ছা, তাহলে 24 সালের আয় আমি যদি 25 সালে আদায় করি, আমার 25 সালের আয়ের মধ্যে এই 24 সালের আয়টা অন্তর্ভুক্ত থাকা উচিত নাকি উচিত না? উচিত না। সো আমাকে কি করতে হবে? আয় থেকে এটাকে বাদ দিতে হবে। অর্থাৎ গত বছরের কোনো আয় যদি আমার চলতি বছরের আয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, তাহলে উচিত হবে কি করা? চলতি বছরের আয় থেকে গত বছরের আয়টাকে বাদ দিয়ে দেয়। আরেকটা কথা, গত বছর তো এটা বকেয়া আয় ছিল, তাই না? তো বকেয়া আয়কে আমরা কি আয় বলি? কি বলি? সম্পদ। তাহলে গত বছরের বকেয়া আয় এই বছর আদায় হয়েছে, তার মানে এই বছর আমি যে গত বছরের যে আয়টা আমি এই বছর আদায় করেছি, এই আয়টা গত বছরে কি আকারে ছিল? বকেয়া আকারে ছিল। আর বকেয়া আয়কে আমরা কি বলবো? আয় না সম্পদ? সম্পদ। তাহলে গত বছর যে আয়টা আমি এই বছর আদায় করেছি, এই আয়টা গত বছর কি ছিল? সম্পদ। আর গত বছরের সম্পদটা এই বছরের জন্য কি? প্রারম্ভিক সম্পদ। কি স্যার? প্রারম্ভিক সম্পদ। খুব বেসিক অ্যাকাউন্টিং এর কথাবার্তা, তাই না বলো? এই অ্যাকাউন্টিং এর খুবই বেসিক কনসেপ্ট এগুলো। এবার আমি তোমাদেরকে একটা হিসাব মিলিয়ে দিই। হ্যাঁ, যদি এরকমটা বলে যে মানে চলতি বছরের চাঁদার মধ্যে, ধরো চাঁদা হচ্ছে একটা আয়, হ্যাঁ, তো চলতি বছরের চাঁদার মধ্যে 10,000 টাকার চাঁদা অন্তর্ভুক্ত আছে যা গত বছরের। আমার কথা বুঝতেছো? চলতি বছরের আমরা তো হিসাব করতেছি চলতি বছর, রাইট? তো চলতি বছরে আমরা যে চাঁদা, আমার 25 সালের আয়ের মধ্যে এই 24 সালের আয়টা অন্তর্ভুক্ত থাকা উচিত নাকি উচিত না? উচিত না। সো আমাকে কি করতে হবে? আয় থেকে এটাকে বাদ দিতে হবে। অর্থাৎ গত বছরের কোনো আয় যদি আমার চলতি বছরের আয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, তাহলে উচিত হবে কি করা? চলতি বছরের আয় থেকে গত বছরের আয়টাকে বাদ দিয়ে দেয়। আরেকটা কথা, গত বছর তো এটা বকেয়া আয় ছিল, তাই না? তো বকেয়া আয়কে আমরা কি আয় বলি? কি বলি? সম্পদ। তাহলে গত বছরের বকেয়া আয় এই বছর আদায় হয়েছে, তার মানে এই বছর আমি যে গত বছরের যে আয়টা আমি এই বছর আদায় করেছি, এই আয়টা গত বছরে কি আকারে ছিল? বকেয়া আকারে ছিল। আর বকেয়া আয়কে আমরা কি বলবো? আয় না সম্পদ? সম্পদ। তাহলে গত বছর যে আয়টা আমি এই বছর আদায় করেছি, এই আয়টা গত বছর কি ছিল? সম্পদ। আর গত বছরের সম্পদটা এই বছরের জন্য কি? প্রারম্ভিক সম্পদ। কি স্যার? প্রারম্ভিক সম্পদ। খুব বেসিক অ্যাকাউন্টিং এর কথাবার্তা, তাই না বলো?
অ্যাকাউন্টিং এর খুবই বেসিক কনসেপ্ট এগুলো। এবার আমি তোমাদেরকে একটা হিসাব মিলিয়ে দিই। হ্যাঁ, যদি এরকমটা বলে যে মানে চলতি বছরের চাঁদার মধ্যে, ধরো চাঁদা হচ্ছে একটা আয়, হ্যাঁ, তো চলতি বছরের চাঁদার মধ্যে 10,000 টাকার চাঁদা অন্তর্ভুক্ত আছে যা গত বছরের। আমার কথা বুঝতেছো? চলতি বছরের আমরা তো হিসাব করতেছি চলতি বছর, রাইট? তো চলতি বছরে আমরা যে চাঁদা পেয়েছি, চাঁদা বাবদ যে আয় করেছি, এই আয়ের মধ্যে 10,000 টাকার চাঁদা অন্তর্ভুক্ত আছে যা গত বছর। ওকে, এখন এই কথাটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা কি বুঝতে পারতেছি? তাহলে বলো, চলতি বছর আমাদের চাঁদা বাবদ যে আয়, পুরাটাকে কি আমি আয় বলবো? না, এখান থেকে আমি গত বছরের যে 10,000 আদায় করেছি সেটাকে কি করব? বাদ দিয়ে দিব। কারণ গত বছরের চাঁদা আমি এই বছর আদায় করেছি, তাহলে যদি আমি এই বছর আদায় করেছি, বাট আয়টা তো আর এই বছর না, এটা কোন বছরের আয়? গত বছরের আয়। সো আমার চলতি বছরের আয় থেকে আমি গত বছরের আদায়কৃত চাঁদাটা কি করব? বাদ দিয়ে দিব। একটা কাজ হইল। ওকে, দ্বিতীয় কাজটা কি? এই যে আয়টা, এটা কি গত বছর বকেয়া আয় ছিল? তাহলে গত বছরের বকেয়া আয়টা গত বছর কি ছিল? সম্পদ। তাহলে এই বছরের শুরুতে এটা আমাদের কাছে ছিল নাকি ছিল না? এই সম্পদটা ছিল নাকি ছিল না? কি হিসেবে ছিল? প্রারম্ভিক সম্পদ হিসেবে ছিল। কি ছিল? তাহলে গত বছরের কোনো আয় যদি আমরা এই বছর আদায় করি, তাহলে এটাকে আমরা মানে সমন্বয় হিসেবে কয়টা কাজ করব? দুইটা। এক নাম্বার কাজ, এটা আমাদের চলতি বছরের আয় থেকে বাদ দিয়ে দিব। দুই নাম্বার কাজ, এটাকে আমরা প্রারম্ভিক সম্পদ হিসেবে বিবেচনা করব। কি হিসেবে? প্রারম্ভিক সম্পদ হিসেবে বিবেচনা করব। বুঝছি আমরা? এই কথাটা মাথায় রাখতে হবে। কারণ কি, প্রায় প্রত্যেকটা ম্যাথে এই ঝামেলাটা আছে, গত বছরের চাঁদা এই বছর আদায় হয়েছে, গত বছরের চাঁদা এই বছর আদায় হয়েছে। দেখবে প্রতিটা ম্যাথে এই কথা বলে দিস। তাহলে গত বছরের চাঁদা গত বছরের আয়, বাট আমি আদায় করছি কবে? এই বছরে। তার মানে চাঁদাটা কি ছিল? গত বছর বকেয়া ছিল। তাহলে গত বছরের বকেয়া চাঁদা এই বছর আদায় হয়েছে। গত বছরের বকেয়া চাঁদাটা গত বছরের জন্য কি ছিল? সম্পদ। সো গত বছরের সম্পদটা এই বছরের জন্য কি? প্রারম্ভিক সম্পদ। আর এই বছর আমি আদায় করছি, আদায় করার কারণে এটা আমার চাঁদার মধ্যে কি আছে? অন্তর্ভুক্ত আছে। দ্যাটস ওয়াই আমি চাঁদা থেকে কি করব? এটাকে বাদ দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, এবার দ্বিতীয় নোটটা আমি একটু বলি। সেটা হলো যে গত বছরের কোনো ব্যয় যদি চলতি বছর পরিশোধ করা হয়, ধরো গত বছরের বেতন এই বছরে পরিশোধ করা হয়েছে। আচ্ছা, তোমরাই বলো, গত বছরের বেতন আমি যদি এই বছর পরিশোধ করি, তাহলে এই বছরের বেতনের মধ্যে এই গত বছরের পরিশোধকৃত বেতনটা অন্তর্ভুক্ত থাকা উচিত নাকি উচিত না? উচিত না। কারণ আমি তো অঙ্ক করতেছি চলতি বছরে, আমি ব্যয় বলতে চলতি বছরের বেতনটাকেই ধরবো। তো গত বছরের বেতনটা গত বছর দেওয়ার কথা ছিল, দেই নাই, আমি এই বছর দিচ্ছি এবং এটা আমার বেতন খরচের মধ্যে অন্তর্ভুক্ত করে রাখছি। আমি কি ঠিক করছি? না। সো আমার প্রথম কাজ কি হওয়া উচিত? চলতি বছরের বেতন থেকে গত বছরের পরিশোধকৃত বেতনটাকে বাদ দিয়ে দেয়। ওকে, এবার আসো, গত বছরের বেতন আমি কেন এই বছর দিলাম, কেন এই বছর পরিশোধ করলাম? কারণ গত বছর দেই নাই। তার মানে গত বছরের বেতনটা গত বছর কি ছিল? বকেয়া ছিল। আর বকেয়া বেতনকে আমরা গত বছর কি ব্যয় বলছি না দায় বলছি? তো গত বছরের দায়টা এই বছরের জন্য কি? প্রারম্ভিক দায়। কি স্যার? তাহলে গত বছরের বেতন যদি আমি এই বছর পরিশোধ করি, বা গত বছরের ব্যয় যদি আমি এই বছর পরিশোধ করি, সমন্বয় হিসেবে কয়টা কাজ করতে হবে? এক, এই বছরের ব্যয় থেকে এই গত বছরের প্রদত্ত ব্যয়টা কি করতে হবে? বাদ দিতে হবে। দুই, যেহেতু গত বছর এটা বকেয়া ব্যয় ছিল, তার মানে দায় ছিল, দ্যাটস ওয়াই এই বছর এটাকে প্রারম্ভিক দায় হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে গত বছরের বেতন এই বছর পরিশোধ করা হলে আমরা এই পরিশোধকৃত বেতনটাকে আমাদের এই বছরের বেতন খরচ থেকে বাদ দিব আর প্রারম্ভিক দায় হিসেবে বিবেচনা করব। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? গুড। তো এগুলো খুবই বেসিক কনসেপ্ট না, বললাম? এই কনসেপ্টগুলোকে মিলাই মিলাই আমাদেরকে ম্যাথ করতে হবে। হ্যাঁ, তোমরা হয়তো এখন অনেকে কনফিউজ যে স্যার কি কোত্থেকে কেমনে বলতেছে। ভাই, এই ধরো তুমি একটা দালান তৈরি করতে চাও, তো তুমি কি 100টা ইট একসাথে গাঁথবা নাকি একটা একটা? ওই একটা একটা ইট গাঁথার পর হঠাৎ এক সময় দেখবে আরে আমার তো পুরো দেয়ালটা হয়ে গেল। তো এরকম আমি পার্টগুলোকে ক্লিয়ার করতে, সবগুলো পার্ট যখন আমরা একসাথে করব, দেখবা যে আমাদের ম্যাথটা হয়ে গেছে, ম্যাথ সলভ হয়ে গেছে। রেকর্ড হচ্ছে? ওকে, ঠিক আছে স্যার, তাহলে আমরা এবার পরের স্লাইডে যাই। স্যার, এই অধ্যায়ের অন্যতম একটা ইনগ্রেডিয়েন্ট বা উপাদান হচ্ছে গিয়ে কি? চাঁদা। মানে এই বছরের মানে এই অধ্যায়ের জিএসটি হইল কি স্যার? চাঁদা। কারণ একটা অব্যবসায়ী প্রতিষ্ঠানের
যেমন ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের মূল উৎস কি বলতো? হয় পণ্য বিক্রয় নতবা সেবা প্রদান। পণ্য বিক্রয় বাবদ আয় অথবা সেবা আয়, এই দুইটা হলো ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস। কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস কি স্যার? চাঁদা। আচ্ছা, চাঁদা মানে কি? ডু ইউ নো? চাঁদা, এই চাঁদা মানে আবার ওই চাঁদা ভাই না, হ্যাঁ? ওকে, তো এখানে চাঁদা মানে হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের যারা সদস্য, এই প্রতিষ্ঠানটা যারা লিড দেয়, যারা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করে, যারা মেম্বার্স বা যারা সদস্য, তারা প্রতিষ্ঠানটাকে পরিচালনা করার জন্য গঠনতন্ত্র বা নিয়মতন্ত্র অনুযায়ী যে টাকাটা দিতে বাধ্য প্রতি মাসে, সেটাকেই কি বলা হয়? চাঁদা বলা হয়। যেমন ধরো একটা মসজিদ তৈরি করা হয় অনেক একটা এলাকার জন্য, নাকি? একটা এলাকারকে কেন্দ্র করে কি হয়? একটা মসজিদ হয়। ওই মসজিদের আওতায় অনেকগুলো কি থাকে? বাড়ি থাকে। এই প্রত্যেকটা বাড়ির যারা মালিক আছে, তারা কি করে? প্রতি মাসে একটা চাঁদা দেয়, যে চাঁদার টাকাটা মসজিদের আয় হিসেবে বিবেচিত হয়, তাই না? বলো, বুঝতে পারতেছ আমার কথা? ওকে, বা ধরো একটা ক্রিকেট টিম, তো ক্রিকেট টিমে মিনিমাম তো 11 জন লোক থাকে, সাথে আরো 2-4 জন বাড়তি থাকে। তো তারা সবাই কি করে? প্রতি মাসে কিছু টাকা দেয়, যেটা দিয়ে এই ক্রিকেট টিমটা কি হয়? পরিচালিত হয়, রাইট? কারণ এই যে মেম্বার্সদের কাছ থেকে অব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিক ভাবে যে টাকাটা পায় বা আদায় করে, এটাকেই কি বলা হয়? চাঁদা। আর চাঁদাটা হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস। ওকে, আচ্ছা, চাঁদার মতোই আরো কিছু জিনিস আছে যেগুলোকে বেসিক্যালি আমরা আয় বলবো না, দায় বলবো। যেমন অনুদান। কি স্যার? অনুদান। হ্যাঁ, চাঁদার পাশাপাশি এই অধ্যায়ে তোমরা এই যে অনুদান নামক একটা কথা পাবা। অনুদান, চাঁদা আর অনুদানের মধ্যে পার্থক্য আছে। চাঁদাটা হলো আয়, কিন্তু অনুদানটা হলো কি স্যার? দায়। অব্যবসায়ী প্রতিষ্ঠানের চাঁদাটা কি? আয়। বাট অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য অনুদানটা কি? দায়। চাঁদা আর অনুদানের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হলো প্রতিষ্ঠানের বা অব্যবসায়ী প্রতিষ্ঠানের যারা সদস্য, যারা কর্ণধার, তারা কোনো রকম শর্ত ছাড়াই যে টাকাটা দেয়, যে টাকাটা এই অব্যবসায়ী প্রতিষ্ঠান যে কোনো কাজে ব্যয় করার স্বাধীনতা রাখে, ওই টাকাটাকে কি বলে? চাঁদা। কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানের কোনো সদস্য অথবা বহিরাগত কোনো একজন বিশেষ কোনো উদ্দেশ্যে যদি বিপুল পরিমাণের কোনো একটা অর্থ প্রদান করে, যেই অর্থটা যে কোনো কাজে ব্যয় করা যাবে না, নির্দিষ্ট কাজে নিয়ম মেনে ব্যয় করতে হবে, ওই টাকাটাকে বলা হয় কি? অনুদান। যেমন ধরো এটা হলো একটা ক্রিকেট ক্লাব আমাদের, তো এই ক্রিকেট ক্লাবের আমরা সবাই সদস্য, আমরা প্রতি মাসে একটা টাকা দিই। এই টাকা দিয়ে আমরা যা খুশি করতে পারি, আমরা পিকনিকও করতে পারি, আপ্যায়নও করতে পারি, চা চক্রও করতে পারি, বা আমরা কোনো টুর্নামেন্টে অংশগ্রহণও করতে পারি, বা জাস্টিও বানাইতে পারি। ওকে, কিন্তু ধরো আমরা চিন্তা করতেছি যে আমাদের ক্লাবে কিছু সদস্য আছে ভালো খেলে, বাট আমাদের একটা ভালো মানের কোচ দরকার আর একটা ভালো মাঠ দরকার। তো একটা ভালো মাঠ, ভালো কোচ যদি আমরা পাই, তাহলে আমাদের ক্লাবটা আরো অনেক ভালো করতে পারবে। হ্যাঁ, আমরা দেখা গেছে মহল্লাতে তো ভালোই, আমরা অন্য মহল্লার সাথে বা আমরা মনে করো ডিভিশনও খেলতে পারবো। তো এই কারণে আমরা কি করলাম? ধরো কিছু ধনী লোক টোকের পিছনে 2-4 দিন ঘোরাঘুরি করলাম। তো একজন কি বললো, আচ্ছা তোমাদেরকে আমি 1 লাখ টাকা দিচ্ছি, তোমরা এক কাজ করো, একজন কোচ হায়ার করো, তাকে পার মান্থ 10,000 করে তোমরা বেতন দিবা, 10 মাস সে তোমাদেরকে কোচিং করাবে, আর এই 1 লাখ টাকা তাকে বেতন হিসেবে দিয়ে দিবা। এখন ধরো একজন লোক আমাদেরকে কত টাকা দিল? 1 লাখ টাকা দিল। সে কিন্তু আমাদের সদস্য না, বা সে আমাদের সদস্য হইতেও পারে, তাতে কিছু যায় আসে না। কিন্তু তার এই 1 লাখ টাকাটা আমরা কি ইচ্ছে মতো ব্যয় করতে পারবো? না, শর্ত সাপেক্ষে। সেটা কি? এই 1 লাখ টাকা দিয়ে কি করতে হবে? একজন কোচ ম্যানেজ করতে হবে, এবং তাকে 10 মাস কি করতে হবে? বেতন দিতে হবে। শুধু এই পার্সপেক্টিভে আমি 1 লাখ টাকাকে কি করতে পারবো? ব্যয় করতে পারবো। এখন এই 1 লাখ টাকা পাওয়ার পর আমরা যদি বলি দূর কোসমোস বাদ, চল কক্সবাজার ট্যুর দিই, একটা পার্টি করি, বা বুফেতে কি বলে পার্টি, বলো, ওই লোক পরে এসে আমাদেরকে মাইট দেওয়া শুরু করবে না? তোদের টাকা দিছে আমি কোচ নিয়োগ দেওয়ার জন্য, আর তোরা বুফেতে পার্টি করতেছিস। জীবন আর কোনোদিন আমাদেরকে হেল্প করবে? বলো, করবে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে চাঁদা আর অনুদানের পার্থক্যটা কোথায়।
চাঁদাটা হলো শর্তহীন, এটা আমরা আমাদের প্রয়োজন মতো ব্যয় করতে পারবো, কিন্তু অনুদান হলো শর্ত সাপেক্ষ, বিশেষ উদ্দেশ্যে বড় রকমের ডোনেশনকে আমরা কি বলবো, অনুদান। সো এটাকে আমরা কি হিসেবে বিবেচনা করব, দায়। কি হিসেবে, দায়। তবে আবার অনেক সময় অনুদানকে দুই ভাগ করা হয়। হ্যাঁ, অনুদানের একটা হলো মুনাফা জাতীয় অংশ। কি স্যার, মুনাফা জাতীয়। তো অনুদানের যে অংশটা মুনাফা জাতীয়, এটাকে আবার আমরা আয় হিসেবে বিবেচনা করি। যদি বলে জাস্ট অনুদান, তার মানে কি, দায়। যদি বলে অনুদানের মুনাফা জাতীয় অংশ, তাহলে ওটাকে আবার আমরা কি বলবো, আয়। আর মূলধন জাতীয় অংশটাকে আমরা কি বলবো, 1 লাখ টাকা দিল, সে কিন্তু আমাদের সদস্য না, বা সে আমাদের সদস্য হইতেও পারে, তাতে কিছু যায় আসে না, কিন্তু তার এই 1 লাখ টাকাটা আমরা কি ইচ্ছে মতো ব্যয় করতে পারবো না, শর্ত সাপেক্ষে। সেটা কি, এই 1 লাখ টাকা দিয়ে কি করতে হবে, একজন কোচ ম্যানেজ করতে হবে, এবং তাকে 10 মাস কি করতে হবে, বেতন দিতে হবে। শুধু এই পার্সপেক্টিভে আমি 1 লাখ টাকাকে কি করতে পারবো, ব্যয় করতে পারবো। এখন এই 1 লাখ টাকা পাওয়ার পর আমরা যদি বলি দূর কোসমোস বাদ, চল কক্সবাজার ট্যুর দিই, একটা পার্টি করি, বা বুফেতে মানে কি বলে পার্টি, বলো, ওই লোক পরে এসে আমাদেরকে মাইট দেওয়া শুরু করবে না, তোদের টাকা দিছে আমি কোচ নিয়োগ দেওয়ার জন্য, আর তোরা বুফেতে পার্টি করতেছিস। জীবন আর কোনোদিন আমাদেরকে হেল্প করবে, বলো, করবে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে চাঁদা আর অনুদানের পার্থক্যটা কোথায়। চাঁদাটা হলো শর্তহীন, এটা আমরা আমাদের প্রয়োজন মতো ব্যয় করতে পারবো, কিন্তু অনুদান হলো শর্ত সাপেক্ষ, বিশেষ উদ্দেশ্যে বড় রকমের ডোনেশনকে আমরা কি বলবো, অনুদান। সো এটাকে আমরা কি হিসেবে বিবেচনা করব, দায়। কি হিসেবে, দায়। তবে আবার অনেক সময় অনুদানকে দুই ভাগ করা হয়। হ্যাঁ, অনুদানের একটা হলো মুনাফা জাতীয় অংশ। কি স্যার, মুনাফা জাতীয়। তো অনুদানের যে অংশটা মুনাফা জাতীয়, এটাকে আবার আমরা আয় হিসেবে বিবেচনা করি। যদি বলে জাস্ট অনুদান, তার মানে কি, দায়। যদি বলে অনুদানের মুনাফা জাতীয় অংশ, তাহলে ওটাকে আবার আমরা কি বলবো, আয়। আর মূলধন জাতীয় অংশটাকে আমরা কি বলবো, দায়। এই যে মূলধন জাতীয় অংশ যেটা, এটাকে আবার আমরা কি বলবো স্যার, দায়। তো বেসিক্যালি অনুদান মানে দায়, অনুদানের মুনাফা জাতীয় অংশ মানে কি, আয়, অনুদানের মূলধন জাতীয় অংশ মানে কি, দায়। বুঝতে পারছো? ওকে, তো আমি কিন্তু আলোচনা করব চাঁদা নিয়ে। তো চাঁদার সাথে অনুদানটা অনেক বেশি আর কি ইন্টার রিলেটেড, দ্যাটস ওয়াই আমি অনুদানটাকেও এক্সপ্লেন করতেছি। আরেকটা জিনিস আছে জানো, একদম চাঁদার আপন বড় ভাইয়ের নাম কি জানো? ধরো চাঁদার খুব ক্লোজ ফ্রেন্ড হলো অনুদান, কিন্তু চাঁদার আপন বড় ভাইয়ের নাম কি জানো? আজীবন সদস্যের চাঁদা। কি স্যার? আজীবন সদস্যের চাঁদা, এটা কিন্তু আবার আয় না, এটা কি, দায়। এটা কি, দায়। এই যে কথাগুলো মাথায় রাখতে হবে। তাহলে দেখো, মানে এখানে তুমি বিপদে পড়তে পারো যে বিষয়গুলো নিয়ে। 1 হলো কি, চাঁদা, 2 অনুদান, 3 আজীবন সদস্যদের চাঁদা। এগুলো সবই প্রাপ্তি, আমাদের প্রাপ্তির উৎস এগুলো। চাঁদা, তারপরে কি অনুদান, তারপরে কি আজীবন সদস্যদের চাঁদা। তো এখানে চাঁদাটা কি, আয়, অনুদানটা কি, দায়। তবে অনুদানের মুনাফা জাতীয় অংশটা কি, আয়। আজীবন সদস্যের চাঁদাটাও কি, দায়। কি স্যার? দায়। তো চাঁদাকে আমি আয় বলতে পারবো, বাট আজীবন সদস্যের চাঁদা, এটাকে আমরা কি বলতে পারবো না, আয় বলতে পারবো না। কি বলবো স্যার? দায় বলবো। আর অনুদান, জাস্ট অনুদান বললে কি, দায়। তবে অনুদানের মুনাফা জাতীয় অংশ যদি মেনশন করে দেয়, ওই অংশটুকুকে কি বলবো, আয়। বুঝছি আমরা? গুড। এবার আসো তাহলে আমরা মূল পয়েন্টে আসি। আমাদের মূল পয়েন্টটা হলো কি স্যার? চাঁদা। মূল পয়েন্টটা কি? চাঁদা। ওকে, তো চাঁদা নিয়ে বেশ ঝামেলা আর কি বাধায় দিবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে যারা আছে, আমরা সমন্বয় করেছি না? সমন্বয় যখন আমরা করেছিলাম, আয় সংক্রান্ত সমন্বয়, ব্যয় সংক্রান্ত সমন্বয় করেছি। আচ্ছা, তো আমরা যখন আয় সংক্রান্ত সমন্বয় করেছিলাম, মনে আছে যে আয় যদি বকেয়া থাকে, আয় যদি অগ্রিম থাকে, করেছিলাম নাকি করি নাই? আচ্ছা, আয় যদি বকেয়া থাকে তাহলে আমরা কি করতাম? ধরো সেবা আয় বকেয়া আছে, তো সেবা আয় যদি বকেয়া থাকে তাহলে ওই বকেয়া সেবা আয়টা আমরা কি করছি? চলতি বছরের আয়ের সাথে যোগ করছি, আর সম্পদে দেখাইছি। কোন সম্পদ? সমাপনী সম্পদ, তাই না বলো? আবার যদি আয় অগ্রিম থাকে তাহলে আমরা কি করছি? আমরা চলতি বছরের আয় থেকে বিয়োগ করছি, আর কোথায় দেখাইছি? দায়। কোন দায়? সমাপনী দায়। বুঝছো?
আচ্ছা, এই বছরের আয় বকেয়া যদি থাকে তাহলে অবশ্যই এটা কি সমাপনী সম্পদ, কারণ এটা তো আর শুরুর না। বছরের বা হিসাবকালের শুরুর সম্পদটাকে আমরা কি বলি? প্রারম্ভিক, তাই না? তো গত বছরের বকেয়া এটা এই বছরের প্রারম্ভিক সম্পদ, কিন্তু এই বছরের বকেয়া এটা কি এই বছরের সমাপনী সম্পদ। বুঝছো নাকি বুঝো নাই? আমি আবারও বলি, চাঁদাটা কি? আয়। চাঁদা কি? আয়। আচ্ছা, গত বছরের বকেয়া চাঁদা গত বছর কি ছিল? সম্পদ। তাহলে এই বছরের জন্য কি? প্রারম্ভিক সম্পদ। আর এই বছরের বকেয়া চাঁদা এই বছরের জন্য কি? সম্পদ। তবে কি সম্পদ? সমাপনী সম্পদ। তাহলে দেখো, গত বছরের বকেয়া চাঁদা, চলতি বছরের বকেয়া চাঁদা, আমি কয়টা বললাম? গত বছরের বকেয়া চাঁদা, চলতি বছরের বকেয়া চাঁদা। তো দুটোটাই কিন্তু বকেয়া চাঁদা, দুটোটাই কি? বকেয়া আয়। তো যেটা গত বছরের বকেয়া চাঁদা সেটা হলো প্রারম্ভিক সম্পদ, যেটা চলতি বছরের বকেয়া চাঁদা সেটা হলো কি? সমাপনী সম্পদ। বুঝছো? আবার গত বছরের অগ্রিম চাঁদা, চলতি বছরের অগ্রিম চাঁদা, দুটোটাই কি? দায়। তো গত বছরের অগ্রিম চাঁদাটা কি? প্রারম্ভিক দায়। চলতি বছরের অগ্রিম চাঁদাটা কি? সমাপনী দায়। তোমরা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো? গুড। আচ্ছা, এবার আসো তাহলে আমি চাঁদা সংক্রান্ত কিছু প্রবলেম নিয়ে আলাপ করি। হ্যাঁ, এক হলো চলতি বছর চাঁদা বকেয়া থাকলে, চলতি বছরের চাঁদা যদি বকেয়া থাকে, যেমন ধরো আমাদের প্রাপ্তির দিকে চাঁদা দেয়া আছে 50,000 টাকা, সমন্বয় বললো চলতি বছরের 5,000 টাকার চাঁদা এখনো আদায় হয়নি। আমার কথা বোঝা যাচ্ছে? প্রাপ্তির দিকে চাঁদা দেয়া আছে কত? 50,000 চাঁদা। কত স্যার? 50,000 টাকা। আর সমন্বয় বললো কি যে চলতি বছরে 5,000 টাকার চাঁদা এখনো আদায় করা হয়নি, অর্থাৎ চলতি বছর চাঁদা বকেয়া আছে কত? 5,000। তাহলে এই যে চলতি বছরের বকেয়া আয়টা আমরা কি করব? আয়ের সাথে যোগ করব। তাহলে এই চাঁদার সাথে আমরা কি করব? বকেয়া চাঁদা 5,000 কি করব? যোগ করব। একটা কাজ আমরা তো জানি, সমন্বয় অ্যাটলিস্ট কয় জায়গায় যাবে? তো বকেয়া চাঁদাকে আমরা চলতি বছরের চাঁদার সাথে যোগ করলাম, বা চলতি বছরের বকেয়া চাঁদাকে আমরা কি করলাম? চাঁদার সাথে যোগ করলাম। একটা কাজ হলো, মানে যে চাঁদা যদি বকেয়া থাকে এটা কি আয় না বকেয়া আয়? তো বকেয়া আয় কোথায় যাবে? সম্পদে যাবে। কোন সম্পদ? সমাপনী সম্পদে। কোথায়? সমাপনী সম্পদ। তাহলে চলতি বছরের চাঁদা যদি বকেয়া থাকে, এই চলতি বছরের বকেয়া চাঁদাটাকে আমরা কি করব স্যার? চাঁদার সাথে যোগ করব। একটা কাজ হইল, আর সমাপনী সম্পদে নিয়ে যাব। দুইটা কাজ। বুঝছো নাকি বুঝো নাই? ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলছে চলতি বছর চাঁদা অগ্রিম থাকলে, দেখো দুটোটাই কিন্তু চলতি বছরের কথা বলতেছে। আচ্ছা, চলতি বছর ধরো 15,000 টাকার চাঁদা অগ্রিম আছে, অর্থাৎ আমি চলতি বছর 50,000 টাকার চাঁদা পেয়েছি, যার মধ্যে 15,000 টাকার চাঁদা হলো আগামী বছর। বুঝেছো? চলতি বছর আমি চাঁদা পেয়েছি কত? 50,000, এর মধ্যে 15,000 হলো আগামী বছরের চাঁদা, যেটা আমি এই বছর পেয়ে গেছি। তাহলে বলতো এটা কি চাঁদা বাবদ আয় না এটা অগ্রিম চাঁদা? তো অগ্রিম চাঁদাটা কি আয় না অগ্রিম আয়? অগ্রিম আয় কয় জায়গায় যায়? দুই জায়গায়। এক, আমি চলতি বছরের চাঁদা থেকে কি করব? এই 15,000 বাদ দিব। দুই, আমি এই অগ্রিম চাঁদাটাকে কি করব? সমাপনী দায় নিয়ে যাব। বুঝতে পারছো? তাহলে এই যে চলতি বছর অগ্রিম চাঁদা কি হবে? চাঁদা নামক আয় থেকে বাদ যাবে। একটা কাজ হলো, আর সমাপনী দায়ে যাবে। দুইটা কাজ হলো। ম্যাম একটু ফোনটা নেন তো প্লিজ। স্যার আমরা কি বুঝতেছি? গুড। আচ্ছা, এবার আসো 3, গত বছরের বকেয়া চাঁদা চলতি বছর আদায় হলে। আচ্ছা, এখানে বকেয়া চাঁদা আমরা আদায় করেছি, বাট বকেয়া চাঁদাটা কোন বছরের? গত বছর। আচ্ছা, তোমরাই বলো, গত বছরের বকেয়া চাঁদাটা গত বছর কি ছিল? দায়। তো যেটা গত বছরের দায় এটা এই বছরের জন্য কি? সরি আমি দুঃখিত, গত বছরের বকেয়া চাঁদাটা গত বছর কি ছিল? সম্পদ। তাহলে যেটা গত বছরের সম্পদ সেটা এই বছরের জন্য কি? প্রারম্ভিক সম্পদ। তাহলে গত বছরের কোনো বকেয়া চাঁদা আমরা যদি এই বছর আদায় করি, তো ওই বকেয়া চাঁদাটাকে আমরা এট ফার্স্ট কি হিসেবে চিন্তা করব? প্রারম্ভিক সম্পদ হিসেবে বিবেচনা করব। একটা কাজ হলো। এবার 2 নাম্বার কাজ যেটা, সেটা হলো এই চলতি বছরের চাঁদা থেকে আমরা কি করব? বাদ দিব। ধরো এটা কত? 2,000 টাকা।
তো গত বছরের বকেয়া চাঁদা ধরো 2000 টাকা চলতি বছর আদায় হয়েছে, তাহলে আমি চলতি বছরের চাঁদা 50,000, এখান থেকে কি করব, এই গত বছরের বকেয়া চাঁদা বা গত বছরের বকেয়া চাঁদা যেটা এই বছর আদায় হয়েছে আমি সেটাকে কি করব, বাদ দিয়ে দিব। একটা কাজ হলো। আর দ্বিতীয় কাজ কি, এই 3 গত বছরের বকেয়া চাঁদা চলতি বছর আদায় হলে, আচ্ছা এখানে বকেয়া চাঁদা আমরা আদায় করেছি, বাট বকেয়া চাঁদাটা কোন বছরে, গত বছর। আচ্ছা তোমরাই বলো, গত বছরের বকেয়া চাঁদাটা গত বছর কি ছিল, দায়। তো যেটা গত বছরের দায় এটা এই বছরের জন্য কি, সরি আমি দুঃখিত, গত বছরের বকেয়া চাঁদাটা গত বছর কি ছিল, সম্পদ। তাহলে যেটা গত বছরের সম্পদ সেটা এই বছরের জন্য কি, প্রারম্ভিক সম্পদ। তাহলে গত বছরের কোনো বকেয়া চাঁদা আমরা যদি এই বছর আদায় করি, তো ওই বকেয়া চাঁদাটাকে আমরা এট ফার্স্ট কি হিসেবে চিন্তা করব, প্রারম্ভিক সম্পদ হিসেবে বিবেচনা করব। একটা কাজ হলো। এবার 2 নাম্বার কাজ যেটা, সেটা হলো এই চলতি বছরের চাঁদা থেকে আমরা কি করব, বাদ দিব। ধরো এটা কত, 2000 টাকা। তো গত বছরের বকেয়া চাঁদা ধরো 2000 টাকা চলতি বছর আদায় হয়েছে, তাহলে আমি চলতি বছরের চাঁদা 50,000, এখান থেকে কি করব, এই গত বছরের বকেয়া চাঁদা বা গত বছরের বকেয়া চাঁদা যেটা এই বছর আদায় হয়েছে আমি সেটাকে কি করব, বাদ দিয়ে দিব। একটা কাজ হলো। আর দ্বিতীয় কাজ কি, এই 2000 টাকাকে আমরা প্রারম্ভিক সম্পদ হিসেবে বিবেচনা করব। ওকে স্যার, বুঝতে পেরেছ? গুড। এন্ড লাস্ট ওয়ান, গত বছরের অগ্রিম চাঁদা। ধরো গত বছরের অগ্রিম চাঁদা কত, 3000, চলতি বছরের চাঁদার সাথে কি হবে, যোগ হবে। আচ্ছা দেখো খেয়াল করো, গত বছর আমরা চাঁদা, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এই বছর এই যে একটু আগে আমি যেটা বলছিলাম যে এই বছরে আমরা অগ্রিম চাঁদা আদায় করেছিলাম কত, 15,000। এই বছরে অগ্রিম চাঁদা আদায় করেছি কত, এই 15,000 টাকাকে আমরা কি চাঁদার সাথে যোগ করেছিলাম না মাইনাস করেছিলাম? তাহলে অগ্রিম আদায়কৃত চাঁদাটাকে আমরা কি আয় বলবো না অগ্রিম আয়? অগ্রিম আয়কে আয়ের সাথে আমি যোগ করছি, করি নাই। কেন করি নাই? কারণ এটা এই বছরের আয় না, এটা আগামী বছরের আয়। তাহলে এই বছরে যেটা অগ্রিম আয় এটাকে আমি আয় হিসেবে বিবেচনা করব কবে, আগামী বছরে, তাই না? বলো কবে বিবেচনা করব, আগামী বছরে আমি এটাকে আয় হিসেবে বিবেচনা করব। আর এই বছরে আমি কি হিসেবে বিবেচনা করব, দায় হিসেবে। কি হিসেবে? তাহলে অগ্রিম আয়টাকে আমি এই বছর কি হিসেবে বিবেচনা করব, দায় হিসেবে। সো এই বছরের যেটা দায় ওটা আগামী বছরের কি, প্রারম্ভিক দায়। গত বছরের যেটা দায় ওটা এই বছরের জন্য কি, প্রারম্ভিক দায়, তাই না? তাহলে দেখো এই যে গত বছরের অগ্রিম চাঁদা 3000 টাকা এই বছরের কি হিসেবে বিবেচিত হবে, প্রারম্ভিক দায় হিসেবে বিবেচিত হবে। 1 2 আয় হিসেবেও কি হবে, বিবেচিত হবে। তার মানে আয়ের সাথে কি হবে, যোগ হবে, আর প্রারম্ভিক দায়ে যাবে। বুঝছো নাকি বুঝো না? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আমরা চাঁদা সংক্রান্ত এই প্রবলেমগুলো ফেস করব, ওকে, ম্যাথ করার সময়। আচ্ছা স্যার দেখো, আমরা এই অধ্যায়ের ম্যাথগুলো যখন করব তো প্রশ্নের মধ্যে আমরা কাকে পাবো বলো তো? প্রাপ্তি প্রদান হিসাব। তো প্রাপ্তি প্রদান হিসাবের একটা দিকের নাম কি, প্রাপ্তি, বেসিক্যালি এটা বাঁ সাইড। আর একটা দিকের নাম কি, প্রদান, বেসিক্যালি এটা ডান সাইড। বাঁ সাইডে প্রাপ্তি থাকবে, ডান সাইডে প্রদান থাকবে। এখন প্রাপ্তির দিকে যাদেরকে তুমি পাবা তারা কয় রকম হইতে পারে, 2 রকম। 1 হয় আয়, 2 নয়তোবা দায়। হয় আয় নয়তোবা কি, দায়। আচ্ছা এটা ভুল হয়েছে, এটা এখানে ভুল লিখছে, এটা হবে দায়। কি হবে স্যার, দায়। এটা আমার মিস্টেক হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা প্রাপ্তির দিকে যে আইটেমগুলো দেখব বা যাদেরকে আমরা পাবো এরা হয় আয় হবে নয়তো দায় হবে। কারণ আমরা টাকা পাই এই 2টা কারণে। যেমন ধরো, আচ্ছা ধরো আমি নগদে পণ্য বিক্রি করে, মানে আমি নগদে 10,000 টাকার পণ্য বিক্রি করলাম। আচ্ছা বলো তো, আমি যে পণ্য বিক্রি করে 10,000 টাকা পেলাম এটা আমার জন্য কি, প্রাপ্তি। আর এই প্রাপ্তিটা কেন হয়েছে বলো তো, বিক্রয় নামক আয়ের কারণে। আচ্ছা আমি ব্যাংক থেকে 20,000 টাকার ঋণ নিলাম। আমি যদি ব্যাংক থেকে 20,000 টাকার ঋণ নেই তাহলে আমার কাছে 20,000 টাকা আসবে। তার মানে আমি 20,000 টাকাগুলো যখন করব তো প্রশ্নের মধ্যে আমরা কাকে পাবো বলো তো, প্রাপ্তি প্রদান হিসাব। তো প্রাপ্তি প্রদান হিসাবের একটা দিকের নাম কি,
প্রাপ্তি, বেসিক্যালি এটা বাঁ সাইড। আরেকটা দিকের নাম কি? প্রদান, বেসিক্যালি এটা ডান সাইড। বাঁ সাইডে প্রাপ্তি থাকবে, ডান সাইডে প্রদান থাকবে। এখন প্রাপ্তির দিকে যাদেরকে তুমি পাবা তারা কয় রকম হইতে পারে? দুই রকম। এক, হয় আয়, দুই নয়তোবা দায়। হয় আয় নয়তোবা কি? দায়। আচ্ছা, এটা ভুল হয়েছে, এটা এখানে ভুল লিখছে, এটা হবে দায়। কি হবে স্যার? দায়। এটা আমার মিস্টেক হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা প্রাপ্তির দিকে যে আইটেমগুলো দেখব বা যাদেরকে আমরা পাবো এরা হয় আয় হবে নয়তো দায় হবে। কারণ আমরা টাকা পাই এই দুইটা কারণে। যেমন ধরো, আচ্ছা ধরো আমি নগদে পণ্য বিক্রি করে, মানে আমি নগদে 10,000 টাকার পণ্য বিক্রি করলাম। আচ্ছা বলো তো, আমি যে পণ্য বিক্রি করে 10,000 টাকা পেলাম, এটা আমার জন্য কি? প্রাপ্তি। আর এই প্রাপ্তিটা কেন হয়েছে বলো তো? বিক্রয় নামক আয়ের কারণে। আচ্ছা, আমি ব্যাংক থেকে 20,000 টাকা ঋণ নিলাম। আমি যদি ব্যাংক থেকে 20,000 টাকা ঋণ নেই, তাহলে আমার কাছে 20,000 টাকা আসবে। তার মানে আমি 20,000 টাকা পেলাম, আমার প্রাপ্তি হলো। কেন হলো? ঋণ নেওয়ার কারণে, অর্থাৎ দায়ের কারণে। তার মানে আমাদের যে প্রাপ্তিগুলো ঘটে, কিছু প্রাপ্তি আয় বাবদ আর কিছু প্রাপ্তি দায় বাবদ। ধরো আমি কারো কাছ থেকে ধার নিলাম, আমি টাকা পাবো না, এটা আমার জন্য কি? প্রাপ্তি। বাট এটা কি আয়? না, এটা কি? দায়। বুঝছো? তাহলে প্রাপ্তির দিকে আমরা যেই আইটেমগুলোকে পাবো, যে হিসাবগুলোকে পাবো, তারা হয় আয় হবে নয়তোবা তারা দায় হবে। ক্লিয়ার? আবার প্রদানের দিকে আমরা যে আইটেমগুলো পাবো এরা হয় ব্যয় হবে নয়তোবা সম্পদ হবে। যেমন ধরো আমি যদি পণ্য ক্রয় করি তাহলে কি হচ্ছে? প্রদান। আর এই পণ্য ক্রয়টা কি? ব্যয়। তাহলে এই যে পণ্য ক্রয়, আসবাবপত্র ক্রয়, হ্যাঁ, দালান নির্মাণ, জমি ক্রয়, এই যে কথাগুলো আমি বললাম, হ্যাঁ, এদের কারণে কি হচ্ছে বলো তো? টাকা চলে যাচ্ছে। তার মানে এরা সবাই কি? প্রদান। এখন ক্রয়টা কি? ব্যয় জাতীয় প্রদান। আসবাবপত্র ক্রয়টা কি? সম্পদ জাতীয় প্রদান। তার মানে প্রদানের আইটেমগুলো হয় ব্যয় হচ্ছে নয়তোবা সম্পদ হচ্ছে। তা তুমি যদি আয় ব্যয় হিসাব করতে চাও, তাহলে বলো তুমি আয়গুলোকে কোথায় খুঁজবা? প্রাপ্তির দিকে। ব্যয়গুলোকে কোথায় খুঁজবা? প্রদানের দিকে। তুমি যদি উদ্বৃত্ত পত্র করতে চাও, তাহলে বলো তো সম্পদগুলোকে কোথায় খুঁজবা? প্রদানের দিকে। দায়গুলোকে কোথায় খুঁজবা? প্রাপ্তির দিকে। ওকে, বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা স্যার, একটা বিষয় মাথায় রাখবা, আমি এখনই ম্যাথ করব, তো ম্যাথ করার আগে আমি একটা বিষয় তোমাদেরকে বলি। সেটা হলো চলতি সম্পদ এবং চলতি দায়। চলতি সম্পদ এবং চলতি দায় এরা যদি প্রারম্ভিকে থাকে কিন্তু সমাপনীতে না থাকে, প্রারম্ভিকটাকে সমাপনীতে নেওয়া যাবে না। আমি কি বুঝাতে পারছি কথাটা? ধরো মানে ধরো বছরের শুরুতে দেনাদার আছে 10,000, কিন্তু বছরের শেষে কোনো দেনাদার নাই। তার মানে এই প্রারম্ভিক দেনাদার 10,000, সমাপনী দেনাদার 10,000, এটা বলা যাবে না। প্রারম্ভিক দেনাদার 10,000, বাট সমাপনী দেনাদার নাই। ধরো বছরের শুরুতে মজুদ পণ্য ছিল 20,000, বছর শেষে কোনো মজুদ পণ্য নাই। তার মানে প্রারম্ভিক মজুদটাকে আমি সমাপনী মজুদ হিসেবে ধরতে পারবো না। প্রারম্ভিক দেনাদারটাকে আমি সমাপনী দেনাদার হিসেবে ধরতে পারবো না। বুঝছো নাকি বুঝো নাই? প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক দায়, এদের বৈশিষ্ট্য হলো প্রারম্ভিক তথ্যগুলো সমাপনীতে যাবে না। কিন্তু স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী দায় যদি প্রারম্ভিকে থাকে এবং এরা বাড়ছে না কমছে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন না থাকে, সেক্ষেত্রে আমরা প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক দায়কে সমাপনীতেও ধরবো বা সমাপনীতেও বিবেচনা করব। বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা ধরো আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ, হ্যাঁ, সহজ একটা এক্সাম্পল দিই। ধরো 1/1/25, 31/12/25, হ্যাঁ, এখানে দুইটা তারিখ নাকি? দেনাদার, এরপরে আমরা কি লিখবো? ধরো মজুদ পণ্য, তারপরে ধরো বকেয়া ব্যয়। ওকে, এরপরে ধরো আমরা লিখলাম কি, সাপোজ ঋণ। ওকে, এরপরে ধরো আসবাবপত্র। ওকে, এরপরে ধরো যন্ত্রপাতি।
এরকম, হ্যাঁ, কিছু তথ্য। স্যার ধরো দেনাদার ছিল 10, মজুদ পণ্য 5, বকেয়া ব্যয় ধরো 8, ঋণ হলো ধরো 15, আসবাবপত্র ধরো 30, যন্ত্রপাতি ধরো 50। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে নিচে আবার কিছু কথা বললো। ধরো নিচে কি বললো, ধরো আসবাবপত্র ক্রয় 5 টাকা। ধরো এটা সমন্বয়তে বললো আসবাবপত্র ক্রয় কত, 5 টাকা। স্যার একটু খেয়াল করো সবাই এই জিনিসটা, হ্যাঁ। তো আমাদের এখানে কিছু তথ্য দেয়া আছে এবং এই সবগুলো হলো কি তথ্য বলো তো, প্রারম্ভিক তথ্য। সবগুলো তথ্যই কি প্রারম্ভিক তথ্য। এখন আমরা সবাই জানি সেটা হলো প্রারম্ভিক চলতি সম্পদ, প্রারম্ভিক চলতি দায়, এরা সমাপনীতে যাবে না। কিন্তু প্রারম্ভিক স্থায়ী সম্পদ, প্রারম্ভিক দীর্ঘমেয়াদী দায়, এদের সম্পর্কে কিছু না বললে এরা সমাপনীতে যাবে। তো দেখো দেনাদার বছরের শুরুতে কত ছিল, 10 টাকা, বছর শেষে কত বলছে কিছু, তার মানে এটা আসবে না। অর্থাৎ শুরুতে 10, শুরুতে 10ই, সমাপনী কি হবে, 0। কি হবে? আবার মজুদ পণ্য কি প্রারম্ভিক, এটা কি প্রারম্ভিক চলতি সম্পদ, রাইট? বছর শেষে কত কিছু বলছে, বলে নাই, তার মানে এটাও কি হবে, 0। বকেয়া ব্যয়টা কি প্রারম্ভিক চলতি দায়, কত, 8 টাকা, বছর শেষে কত কিছু বলছে, তার মানে এখানেও কি হবে, 0। আচ্ছা ঋণ, এটা কি বলতো, ঋণটা কি দীর্ঘমেয়াদী দায়, বা ধরো এখানে বললো 10% ঋণ, এটা কি দীর্ঘমেয়াদী দায়। আচ্ছা এখন বলো তো সমন্বয়ে কিছু বলছে যে আমরা নতুন করে ঋণ নিয়েছি অথবা আমরা ঋণ পরিশোধ করেছি, কোনো কিছু বলছে, ঋণ নিয়ে কিছু বলছে, বলে নাই। আচ্ছা বছর শেষে ঋণ কত বলছে, বলে নাই। আমরা নতুন করে ঋণ নিয়েছি বলছে, বলে নাই। আমরা ঋণ পরিশোধ করেছি বলছে, বলে নাই, কিছুই বলে নাই। যদি কিছুই না বলে তাহলে আমরা বুঝে নিলাম ঋণ বছরের শুরুতে যা আছে বছর শেষে তাই আছে। এখানে কি আমরা এগুলা মনে করছি? তাহলে চলতি সম্পদ চলতি দায়ের ক্ষেত্রে এটা মনে করা যাবে না, বছরের শুরুতে যা আছে শেষে তাই আছে এটা মনে করা যাবে না। শুরুতে আছে শেষে নাই মানে 0। কিন্তু দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে শুরুতে আছে, যদি কিছু না বলে তাহলে বুঝতে হবে এটা বছর শেষেও আছে। যদি বলতো ঋণ 5 টাকা পরিশোধ করা হয়েছে, তার মানে এখানে 15, 5 বাদ দিলে এখানে কত হতো, 10। যদি বলতো ঋণ 10 টাকা নেওয়া হয়েছে, তাহলে শুরুতে কত, 15, সাথে আরো 10 যোগ হইতো, কত হতো, 25। তারপরে প্রারম্ভিকটার সাথে আমরা হয়তো যোগ করতাম, বিয়োগ করতাম। বুঝছো নাকি? গুড। তাহলে ওর প্রশ্নটা হলো এই যে কিছুই না বললে তখন 15 আছে প্রারম্ভিক, 15তেই বসাবো। আর যদি বলে দিত প্রশ্নে যে ঋণ 5 টাকা পরিশোধ করা হয়েছে বা ঋণ 10 টাকা নতুন করে নেওয়া হয়েছে, তখন কি হইতো, তখন এই যে প্রারম্ভিকের সাথে আমি হয়তো 10 যোগ করে 25 লিখতাম, বা প্রারম্ভিক থেকে 5 বিয়োগ করে হয়তো 10 লিখতাম। বুঝছো? যেমন ধরো আসবাবপত্র বছরের শুরুতে কত, 30। সমন্বয়ে কি বললো, যে আসবাবপত্র ক্রয় করা হয়েছে কয় টাকা, 5 টাকা। তার মানে বছরের শুরুতে কত ছিল, 30, আর আমরা নতুন করে কিনেছি কত, 5, তাহলে বছর শেষে 35। যন্ত্রপাতি নিয়ে কিছু বলছে, যে যন্ত্রপাতি বিক্রি করেছি, বলে নাই। ক্রয় করেছি, বলে নাই। তার মানে শুরুতে 50, বছর শেষেও কত, 50। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু আমাদের ম্যাথ সলভ করার সময় লাগবে। বুঝছো? আমরা যখন প্রারম্ভিক মূলধন নির্ণয় করব তখন হয়তো এই কনসেপ্টটা কাজে দিবে না, কিন্তু সমাপনী মূলধন যখন আমরা নির্ণয় করব, এই সমাপনী মূলধন নির্ণয় করার সময় আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে। কারণ প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় আমরা যেই স্থায়ী সম্পদগুলো ব্যবহার করব তাদেরকে সমাপনীতেও কি করতে হবে, কাউন্ট করতে হবে। বুঝছো নাকি? ওকে। আচ্ছা স্যার, আসো আমরা ম্যাথটা সলভ করব না, জাস্ট আমরা ম্যাথটাকে একটু দেখি। হ্যাঁ, ম্যাথটা দেখে এরপরে আমরা মানে আগামী ক্লাসে আমরা ম্যাথটাকে মানে সলভ করব। ওকে। আচ্ছা স্যার, তো এই যে ম্যাথ, এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন। এটা 2018 সালে এসছে চট্টগ্রাম, কুমিল্লা ও রাজশাহী বা দিনাজপুর, সরি বরিশাল, অনেকগুলো বোর্ডে আসছে।
এটা আর কি সম্মিলিত একটা বোর্ড কোয়েশ্চেন। ওকে, সো অনেক ইম্পর্টেন্ট, অনেক কিছু শেখার আছে এটা থেকে। এতক্ষণ আমরা যা কিছু আলাপ করলাম, আলোচনা করলাম, এই সবগুলো কথা মাথার মধ্যে রেখে এবার যদি তুমি চিন্তা করো প্রশ্নটাকে নিয়ে, দেখবা তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর অনেক সহজ হয়ে গেছে। দেখো, ফার্স্টে আমরা প্রাপ্তির দিকে দেখি। হ্যাঁ, আচ্ছা, এখানে নগদ উদ্বৃত্ত এক এক। আচ্ছা, এই যে নগদ উদ্বৃত্ত এক এক, নগদ উদ্বৃত্ত মানে কি? নগদ টাকা। তাহলে এক এক মানে কি? 1 জানুয়ারি। তাহলে 1 জানুয়ারির যে নগদ টাকা, এটাকে আমরা কি বলবো? প্রারম্ভিক সম্পদ। এটা কি স্যার? এটা হলো প্রারম্ভিক সম্পদ, রাইট? ওকে। আর এই যে 31/12 তারিখে যে নগদ উদ্বৃত্ত, এখানে উদ্বৃত্ত মানে নগদ উদ্বৃত্ত। হ্যাঁ, প্রাপ্তি প্রদান হিসাবে উদ্বৃত্ত বলতে আমরা নগদ উদ্বৃত্তকে বুঝি। তাহলে 31/12 এটা কি বলতো? আচ্ছা স্যার, আসো আমরা ম্যাথটা সলভ করব না, জাস্ট আমরা ম্যাথটাকে একটু দেখি। হ্যাঁ, ম্যাথটা দেখে এরপরে আমরা মানে আগামী ক্লাসে আমরা ম্যাথটাকে মানে সলভ করব। ওকে। আচ্ছা স্যার, তো এই যে ম্যাথ, এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন। এটা 2018 সালে এসছে চট্টগ্রাম, কুমিল্লা ও রাজশাহী বা দিনাজপুর, সরি বরিশাল, অনেকগুলো বোর্ডে আসছে। এটা আর কি সম্মিলিত একটা বোর্ড কোয়েশ্চেন। ওকে, সো অনেক ইম্পর্টেন্ট, অনেক কিছু শেখার আছে এটা থেকে। এতক্ষণ আমরা যা কিছু আলাপ করলাম, আলোচনা করলাম, এই সবগুলো কথা মাথার মধ্যে রেখে এবার যদি তুমি চিন্তা করো প্রশ্নটাকে নিয়ে, দেখবা তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর অনেক সহজ হয়ে গেছে। দেখো, ফার্স্টে আমরা প্রাপ্তির দিকে দেখি। হ্যাঁ, আচ্ছা, এখানে নগদ উদ্বৃত্ত এক এক। আচ্ছা, এই যে নগদ উদ্বৃত্ত এক এক, নগদ উদ্বৃত্ত মানে কি? নগদ টাকা। তাহলে এক এক মানে কি? 1 জানুয়ারি। তাহলে 1 জানুয়ারির যে নগদ টাকা, এটাকে আমরা কি বলবো? প্রারম্ভিক সম্পদ। এটা কি স্যার? এটা হলো প্রারম্ভিক সম্পদ, রাইট? ওকে। আর এই যে 31/12 তারিখে যে নগদ উদ্বৃত্ত, এখানে উদ্বৃত্ত মানে নগদ উদ্বৃত্ত। হ্যাঁ, প্রাপ্তি প্রদান হিসাবে উদ্বৃত্ত বলতে আমরা নগদ উদ্বৃত্তকে বুঝি। তাহলে 31/12 এটা কি বলতো? এটা হলো সমাপনী সম্পদ। আমরা কি বুঝলাম? এই 23,800 টাকা কি স্যার? সমাপনী সম্পদ। ফিহা, মনোযোগ দাও, বিপদে পড়বে কিন্তু, এত সহজ না ভাই। এই অধ্যায়টা পড়ানোর আগেও আমি নিজে একটু পড়েও আসছি। আমি এই যে মানে পড়াশোনা শেষ করছি, BBA করছি, 12 বছর ধরে কলেজে পড়াই, তারপরেও এই অধ্যায় পড়ানোর আগে আমি পড়ে আসছি। এত সহজ হইলে হয়ে যেত। আচ্ছা, তাহলে এখানে নগদ উদ্বৃত্ত 1 তারিখে আমরা যেটা পাচ্ছি, এটার নাম কি স্যার? প্রারম্ভিক সম্পদ। আর এই যে নগদ উদ্বৃত্ত 31/12 তারিখে আমরা যেটা পাচ্ছি, এটার নাম কি স্যার? সমাপনী সম্পদ। তাহলে আমরা যখন মানে আমাদের যখন প্রারম্ভিক সম্পদের প্রয়োজন হবে, প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সময়, তখন আমরা এটাকে কাউন্ট করব, এই নগদটাকে। আর যখন সমাপনী মূলধন নির্ণয়ের জন্য সমাপনী সম্পদকে আমাদের প্রয়োজন হবে, তখন কিন্তু আবার আমরা এই নগদটাকে কাউন্ট করব। ওকে, এবার আসলে আমরা এট ফার্স্ট প্রাপ্তির দিকটা একটু দেখি। হ্যাঁ, তো প্রাপ্তির দিকে কি বলছে? চাঁদা। কি বললো স্যার? আচ্ছা, চাঁদাটা কি? আয়। খেলাধুলা বাবদ ফি, এটাও কি স্যার? আয়। আপ্যায়ন থেকে মুনাফা, এটাও কি স্যার? আয়। বিনিয়োগের সুদ, এটাও কি স্যার? আয়। অনুদান, অনুদান কত টাকা? 40,000 টাকা। দেখো এখানে একটু ঝামেলা হয়েছে, জাস্ট অনুদান, যদি এখানে জাস্ট অনুদান বলতো তাহলে পুরো 40,000 টাকা কি হতো? দায়। বাট এখন অনুদান 40,000, এর 40% হচ্ছে কি? মুনাফা যাবে। তাহলে 40,000-এর 40%-এ কত হয়? 16,000। এই 16,000-কে আমরা কি বলবো? আয়। আর বাকি রইল কত? 24,000। এই 24,000-কে আমরা কি বলবো? দায়। তাহলে এই অনুদান, এটা দায়েও যাবে, আবার এটা আয়েও যাবে। অর্থাৎ অনুদানের 40,000 টাকাকে আমরা কয় ভাগ করব? 2 ভাগ। 16,000 টাকা কোথায় নিয়ে বসাবো? আয়ে। আর বাকি 24,000 নিয়ে কোথায় বসাবো? দায়। ওকে স্যার। এরপরে বলছে আজীবন সদস্যদের চাঁদা, এটা কি হবে স্যার? দায়। বুঝতে পারলাম? সহজ না? ওকে, এবার আমরা প্রদানের দিকে যাই। তাহলে দেখি যে প্রাপ্তির যে তথ্যগুলো, এই তথ্যগুলো কেউ আয় হচ্ছে আর কেউ দায় হচ্ছে। এবার আমরা প্রদানের দিকে যদি দেখি, প্রদানের তথ্যগুলো বলো তো, আগে ভাগে আমরা বলতে পারি না কি হবে? ব্যয় হবে অথবা সম্পদ। যেমন মজুরি, এটা কি বলতো? ব্যয়। ভাড়া ব্যয়। বেতন, স্টেশনারি ব্যয়। বিনিয়োগ সম্পদ। আসবাবপত্র সম্পদ। মেরামত ব্যয়। বিবিধ খরচ, খেলার সরঞ্জাম সম্পদ। আর এটা তো সম্পদই, রাইট? হয়ে গেল, তাই না বলো?
আচ্ছা, তাহলে প্রাপ্তি প্রদানের কে কোথায় যাবে আমরা বুঝলাম। এখন তো খালি ধরে ধরে বসাই দিলে আমার হয়ে যাচ্ছে না। আচ্ছা, অনেক ইজি হইতো যদি সমন্বয়গুলো না থাকতো, সমন্বয় তো আসছে। আচ্ছা, ব্যাপার না, এগুলা কঠিন হবে এমনও না, আমরা তো অলরেডি জানি কে কোথায় যাবে। স্যার 2017 সালের 1 জানুয়ারি ক্লাবের সম্পদ। আচ্ছা, আমরা অঙ্কটা করতেছি কবে? 17 সালের 31 ডিসেম্বর। তার মানে আমাদের অঙ্কটা আমরা যেদিন করতেছি, আমাদের অঙ্কটা লাস্ট ডে যেটা, এটাকে আমরা কি বলবো? সমাপনী। তার মানে 2017 সালে 31 ডিসেম্বর এটা হলো সমাপনী ডে। এটা কি স্যার? ওকে, এটা সমাপনী ডে। তাহলে 2017 সালের 1 জানুয়ারি এটা কি? প্রারম্ভিক। এটা কি? তাহলে বলো তো, এই যে এখানে বিনিয়োগ 30,000, এটাকে তুমি কি বলবা? প্রারম্ভিক সম্পদ। কি বলবা? আসবাবপত্র কত? 38,000, এটাকে কি বলবা? প্রারম্ভিক সম্পদ। খেলার সরঞ্জাম 12,000, এটাকে কি বলবা? প্রারম্ভিক সম্পদ। দালান কোঠা 60,000 টাকা, এটাকে কি বলবা? প্রারম্ভিক সম্পদ। বুঝছো নাকি বুঝো নাই? এগুলা সব কি? প্রারম্ভিক সম্পদ। ওকে, অন্যান্য তথ্যাবলী দেয়া আছে। আচ্ছা, কি দেয়া আছে? প্রাপ্ত চাঁদার মধ্যে 2,750 টাকার চাঁদা বিগত বছরের। প্রাপ্ত চাঁদা এখানে কত? 55,000। আমরা চাঁদা পেয়েছি কত? এই যে আমরা 55,000 টাকার চাঁদা পেয়েছি, এই 55,000 টাকার মধ্যে 2,750 টাকার চাঁদা বিগত বছর, অর্থাৎ গত বছর। তাহলে গত বছরের চাঁদা আমি এই বছর যদি পাই, তাহলে আমার প্রথম কাজ কি? চাঁদা থেকে বাদ দেয়। তার মানে এই 2,750 টাকা আমি কি করব? এই চাঁদা থেকে বাদ দিব। তাহলে চাঁদার পাশে একটি স্টার দিয়ে রাখলাম। আর এই 2,750 টাকাকে আমরা কি হিসেবে বিবেচনা করব? প্রারম্ভিক সম্পদ। কি হিসেবে? প্রারম্ভিক সম্পদ। তার মানে এটা হলো প্রারম্ভিক সম্পদ। ওকে, আমি মার্ক করে রাখতেছি, জাস্ট বসানোর সময় যেন ধরে ধরে বসাতে পারি। আচ্ছা, 3,500 টাকা পরবর্তী বছরের। তাহলে আমরা যে 55,000 টাকা চাঁদা পেলাম, এর মধ্যে 3,500 টাকার চাঁদা আছে, যে চাঁদাটা পরবর্তী, অর্থাৎ আগামী বছরের। তাহলে আগামী বছরের চাঁদা আমি এখনই পেয়ে গেছি, তার মানে এটা কি চাঁদা? অগ্রিম চাঁদা। তো অগ্রিম চাঁদাটাকে আমরা কি হিসেবে বিবেচনা করব? সমাপনী দায়। কি হিসেবে? সমাপনী দায়। তাহলে এটা হলো সমাপনী দায়। আচ্ছা, সমাপনী দায়। তাহলে 3,500 টাকা কোথায় যাবে? সমাপনী দায়ে যাবে। আর কোথায় যাবে? এই যে চাঁদা প্রাপ্তি 55,000, এখান থেকে বাদ যাবে, সো এটার পাশে একটা স্টার দিলাম। ওকে, এরপরে বলছে চলতি বছরের চাঁদা 4,000 টাকা অনাদায়ী রয়েছে। অনাদায়ী মানে বকেয়া আছে। তাহলে এই বছরের চাঁদা বকেয়া আছে কত টাকা? 4,000 টাকা। তাহলে এই যে বকেয়া চাঁদাটা কি আয় না বকেয়া আয়? আর বকেয়া এটা কি? সমাপনী দায়। যেহেতু এটা চলতি বছরের, সো এটা কোথায় যাবে? সরি, সমাপনী সম্পদ। কি স্যার? সম্পদে যাবে। কি সম্পদে? এই যে সমাপনী সম্পদে যাবে এই 4,000 টাকা। আর কি হবে? এই যে 55,000 টাকা চাঁদা এখানে কি হবে? যোগ হবে। যেহেতু চাঁদাটা বকেয়া আছে, সো এখানে কি হবে? যোগ হবে। ওকে, দেখছো চাঁদা নিয়ে কি কি কাহিনী। তাহলে আমরা কি করব? চাঁদা লিখবো কত? 55,000। এখান থেকে বাদ দিব কি? গত বছরের বকেয়া চাঁদা, তাই না? আদায়কৃত গত বছরের বকেয়া চাঁদা। দেন মাইনাস করব কি? আদায়কৃত আগামী বছরের অগ্রিম চাঁদা। এরপর যোগ করব কি? চলতি বছরের অনাদায়ী চাঁদা। তাই না বলো? তাহলে আমরা চাঁদা বাবদ প্রকৃত আয়টা পেয়ে যাব। আর এই যে গত বছরের বকেয়া চাঁদাটা প্রারম্ভিক সম্পদে বসাবো, চলতি বছরের অগ্রিম চাঁদাটাকে সমাপনী দায়ে নিয়ে বসাবো, চলতি বছরের বকেয়া চাঁদাটাকে সমাপনী সম্পদে নিয়ে বসাবো। কত ইজি না বলো? অনেক ইজি। আচ্ছা, এবার আসো প্রদত্ত বেতনের 6,300 টাকা বিগত বছরের। এই যে এখানে আমাদের বেতন নামক একটা ব্যয় দেয়া আছে। কত স্যার? 36,000। তো এই যে 36,000 টাকা বেতন, এই বেতনের মধ্যে 6,300 টাকার বেতন আছে যেটা গত বছর। গত বছরের বেতন যদি আমি এই বছর পরিশোধ করি, বলো আমার বেতনের মধ্যে এটা থাকা উচিত নাকি উচিত না? তাহলে গত বছরের পরিশোধকৃত বেতনটাকে আমি কি করব? এই বছরের বেতন থেকে বাদ দিব। তাহলে যে বেতনের পাশে আমি একটা স্টার দিলাম। আর গত বছর এটা বকেয়া ছিল, তার মানে এটা দায় ছিল, সো গত বছরের দায়টা এই বছরের জন্য কি হিসেবে বিবেচিত হবে? প্রারম্ভিক দায়। তার মানে এই 6,300 টাকা কোথায় যাবে? প্রারম্ভিক দায়ে যাবে। বুঝতে পারছে? তাহলে গত বছরের বেতন 6,300 এই বছর পরিশোধ করা হয়েছে। এই 6,300 কে আমি কি করব? চলতি বছরের বেতন থেকে বাদ দিব, একটা কাজ হলো। আর প্রারম্ভিক দায়ে বসাবো, দুইটা কাজ হলো।
আচ্ছা, চলতি বছরের বকেয়া 2700 টাকা। বেতন, এই পুরো কথাটাই কিন্তু বেতন নিয়ে, হ্যাঁ। তো চলতি বছরের বকেয়া বেতন কত? 2700 টাকা। তো চলতি বছর বেতন বকেয়া আছে কত? 2700 টাকা। আচ্ছা, চলতি বছরের বকেয়া ব্যয়টাকে আমরা কি বলবো? সমাপনী দায়। কি বলবো? সমাপনী দায়। তার মানে এটা কোথায় যাবে? সমাপনী দায়ে যাবে। আর যেহেতু ব্যয়টা বকেয়া আছে, বকেয়া ব্যয় কি হয়? ব্যয়ের সাথে যোগ হয়। সো এই যে বেতন 36,000, এটার সাথে আমি চলতি বছরের বকেয়া বেতনটাকে কি করব? যোগ করে দিব। তাহলে আমরা আরো একটি স্টার দিলাম। তো বেতনের সাথে কয়টা স্টার? 2টা। ওকে, তাহলে আমরা কি করব? বেতন লিখবো কত? 36,000, দেন মাইনাস করে দিব গত বছরের পরিশোধকৃত বেতন কত? 6,300। ওকে, আর যোগ করে দিব কি? চলতি বছরের বকেয়া বেতন কত? 2,700। আর এই গত বছরের বেতন 6,300 কোথায় বসাবো? প্রারম্ভিক দায়। আর চলতি বছরের বকেয়া বেতনকে কোথায় বসাবো? সমাপনী দায়। ওকে স্যার, এই যে ম্যাথ অ্যানালাইসিস করতে কিন্তু টাইম বেশি লাগতেছে। এখন যদি আমি এটা করি, সলভ করি, বলো টাইম বেশি লাগবে? অনেক সহজেই আমি করে ফেলতে পারবো। তো স্যার, ম্যাথ অ্যানালাইসিস করাটাই ইম্পর্টেন্ট করার চেয়ে। তুমি যদি ম্যাথ অ্যানালাইসিস করতে পারো তাহলে ম্যাথ সলভ করতে পারাটা অনেক ইজি। আচ্ছা, এবার আসো, আসবাবপত্রের অবচয় কত? তো আমরা সবাই জানি যে কোনো একটা সম্পদের অবচয় কয় জায়গায় যায়? 2 জায়গায় যায়। এট ফার্স্ট এটা ব্যয়ে যাবে। কোথায় যাবে? ব্যয়ে যাবে। কার অবচয় এটা? সো আমরা কি করবো? আসবাবপত্র থেকে বাদ দিব। সো আসবাবপত্র একটি স্টার। আচ্ছা, আমি এখানে না দিয়ে এইখানে দিই। এই যে আসবাবপত্র, এটার উপরে আমি কি করবো? স্টার দিলাম। ওকে। আচ্ছা স্যার, আমরা আসবাবপত্রের অবচয় ধরবো কয় %? কয় টাকা হবে বলো? এখানেই আমি একটু তোমাদেরকে দেখাই। দেখো, আসবাবপত্রের অবচয় ইকুয়াল আসবাবপত্রের অবচয় কত হবে? দেখো স্যার, বছরের শুরুতে আমার কাছে আসবাবপত্র ছিল কত? তার মানে এই 38,000 আমি পুরো বছর ব্যবহার করছি। সো এই 38,000 টাকার উপর আমি পুরো বছরের অবচয় ধরলাম 10%, মানে পুরো বছরের প্লাস। আবার দেখো তো, এই যে আমি আসবাবপত্র নতুন করে কিনেছি কত? 25,000। এটা কি আমি বছরের শুরুতে কিনেছি না 36? 36। তাহলে 6তম মাসের অবচয় ধরবো? নো, 7 থেকে স্টার্ট করবো। 7, 8, 9, 10, 11, 12, কয় মাস? 6 মাস। তাহলে 25,000 গুণ 10% গুণ উপরে 6 নিচে 12, তাহলে এখানে হয় 3,800 আর এখানে 1,250 ইকুয়াল কত হয়? 4, 5, 5,050 টাকা নাকি? এটা না স্যার? বুঝছো অবচয়টা আসবাবপত্রের কিভাবে বের হলো? আচ্ছা, এখন তুমি যখন উদ্বৃত্তপত্র করবা তখন আসবাবপত্র কত লিখবা বলো তো? উদ্বৃত্তপত্রে আমরা সম্পদের ঘরে আসবাবপত্র লিখবো না? কত লিখবো? দেখো, বছরের শুরুতে আমার আসবাবপত্র কত ছিল? এটা স্থায়ী সম্পদ। তাহলে বছরের শেষে আছে না নাই? আছে। তাহলে এই 38,000 বছরের শেষে আছে। নতুন করে আমরা আসবাবপত্র কিনেছি কত? 25,000। তার মানে আমার মোট আসবাবপত্রের পরিমাণ কত বলো? তাহলে 38,000 যোগ 25,000, তাই না বলো? তো 38,000 আর 25,000 যোগ করলে কত হয় বলো? 58 আর হচ্ছে কত? 58 আর 5, 63,000 নাকি? তাহলে বছর শেষে আমাদের আসবাবপত্রের পরিমাণ কত? 63,000। এইখান থেকে আমরা মাইনাস করে দিব কি? পুঞ্জীভূত অবচয় কত? 5,050। তাহলে যেটা হবে সেটাই কি আমাদের আসবাবপত্র। বুঝছো? ওই যে কনসেপ্টটা বুঝেছি যে প্রারম্ভিকে যদি স্থায়ী সম্পদ থাকে সেটা সমাপনীতেও থাকবে। পাশাপাশি তুমি যদি ক্রয় করো সেটাকে যোগ করবা। আর যদি আমরা আসবাবপত্র বিক্রি, এখানে আসবাবপত্র বিক্রয় যদি দেওয়া থাকতো 25,000, তাহলে কি আমি 38,000 প্লাস 25,000 লিখতাম না 38,000 মাইনাস 25,000 লিখতাম? তখন আমার প্রারম্ভিক সম্পদটা কি হতো? কমতো। বুঝতে পারছো? গুড। আচ্ছা, এরপরে কি বলছে দেখো তো। আচ্ছা, যাই হোক, আমি এখানে এক্সট্রা কিছু জিনিস তোমাদেরকে দেখালাম। তাহলে এখানে আসবাবপত্রের অবচয় 10%। আমি কিভাবে ধরবো? প্রারম্ভিক টুকুর উপর পুরো বছরের অবচয় ধরবো। আর আমরা অ্যাডিশনাল যে আসবাবপত্র কিনেছি ওটার উপরে আমি ওই সময় অনুযায়ী 6 মাসের ধরবো। ওকে। স্টেশনারি অব্যবহৃত রয়েছে 500 টাকা।
স্টেশনারি মানে কি? মণিহারি। তো মণিহারি যদি অব্যবহৃত থাকে এটাকে আমরা কি বলি? অব্যবহৃত মণিহারি। তো অব্যবহৃত মণিহারির কাজ কয়টা? দুইটা। এটা কোথায় যাবে? সমাপনী সম্পদে যাবে। কোথায় যাবে? সমাপনী সম্পদে যাবে। আর কোথায় যাবে? মণিহারি থেকে বাদ যাবে। সো আমরা মণিহারিতে একটা স্টার্ট দিই। এই মণিহারি মানে কি? স্টেশনারি। তাহলে এই যে স্টেশনারি 500 টাকা অব্যবহৃত আছে, অব্যবহৃত স্টেশনারি আমরা কোথায় নিব? সমাপনী সম্পদে নিব। আর কি করব? স্টেশনারি থেকে বাদ দিব। ওকে স্যার? এখন দেখো আমরা এখানে যা কিছু করলাম অনেকটা কার মতোই হয়ে গেল? আর্থিক বিবরণীর মতো। কার মতো? আর্থিক বিবরণীর মতো হয়ে গেছে, তাই না বলো? ওকে, তার মানে যারা আর্থিক বিবরণী ভালো পারো তারা কিন্তু এটা অনেক ভালো পারো। তবে আর্থিক বিবরণীর সাথে এখানে কিছু কিছু জায়গায় কি আছে, একটু ঝামেলা আছে। ওই পয়েন্টগুলো তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। এগুলো যদি মাথায় রাখো ইনশাল্লাহ এই ম্যাথগুলো অনেক ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই।